নমস্কার। সকলকে শুভ সন্ধ্যা। আজকের আমাদের বিশেষ আলোচনা সভা এবং আজকের যেনারা অতিথি আছেন ওনারা হলেন অধ্যাপক প্রদীপ বসু স্যার এবং অধ্যাপক শক্তি সাধন মুখোপাধ্যায় মহাশয়। আহ, আজকে স্যার যে বিষয়ে আলোচনা করবেন বিষয়টি হলো ধর্মনিরপেক্ষতার সংস্কৃতি ও বিদ্যাসাগর। আমি অধ্যাপক প্রদীপ বসু মহাশয়কে অনুরোধ করব স্যারের একটা ছোট্ট পরিচিতি দেওয়ার জন্য। হ্যাঁ, স্যার আপনি শুরু করুন। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি। আর প্রত্যেকবারের মতো এবারেও রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র এবং তার সংগঠক প্রকাশ চ্যাটার্জি এবং অধ্যাপক সমীরণ দাসকে অনেক ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আমাকে সভাপতিত্ব করার জন্য। সভাপতিত্ব জাস্ট একটা নাম কাওয়াস্তে ব্যাপার, আসল কথা আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি অধ্যাপক শক্তি সাধন মুখোপাধ্যায়ের বিশ্লেষণ শোনার জন্যে। তো তবে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে ধন্যবাদ জানাই যে বাংলা ভাষায়, আমাদের মাতৃভাষায় এতদিন ধরে তারা এত সুন্দর বিভিন্ন সেমিনার, আলোচনা চক্র এগুলো আয়োজন করছেন। শুধু তো তাই নয়, তারা গ্রাম বাংলার পুরুলিয়া ইত্যাদি বিভিন্ন দূর দূরান্তের ছাত্রছাত্রীদের সঙ্গেও যোগাযোগ করেছেন। ছাত্রছাত্রী, পিএইচডি, গবেষক এবং অধ্যাপক অধ্যাপিকারা এই বিরাট সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, কয়েক হাজার মানুষ। তো এখানে তারা যে শুধু সেমিনার করেন তা না, তারা দরিদ্র ছাত্রছাত্রীদের এই কিছুদিন আগেই যেমন তারা বইপত্র এগুলো দেন, গরম জামা দেন, বিভিন্ন দিক থেকে আর্থিক সাহায্য করে থাকেন। এটা তাদের একটা বিরাট মহৎ কাজ। আজকে বিদ্যাসাগরকে নিয়ে আলোচনার সময় এই কাজগুলো, সমাজ সংস্কারের এই কাজগুলো বোধহয় খুবই প্রাসঙ্গিক। আচ্ছা, এবার আমি আসি। আজকের আলোচনার বিষয় হলো ধর্মনিরপেক্ষতার সংস্কৃতি ও বিদ্যাসাগর। আজকের বক্তা হলেন অধ্যাপক শক্তি সাধন মুখোপাধ্যায়। তার একটা সংক্ষিপ্ত পরিচিতি আমায় দিতে বলা হয়েছে। তো তার সংক্ষিপ্ত পরিচিতি দেওয়াটা খুবই কঠিন, কারণ তিনি এত বিশাল মাপের কাজকর্ম করেছেন, গবেষণা করেছেন, আমায় কিছু তো বলতেই হবে। 1951 সালে জন্ম তাঁর বর্ধমান জেলার জুতিহাটি গ্রামে, এবং তিনি বাংলায় অনার্স পড়েছেন বর্ধমান রাজ কলেজে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, ইউজিসি টিচার ফেলোশিপ নিয়ে গবেষণা করে পিএইচডি করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন জঙ্গিপুর কলেজ ও খিদিরপুর কলেজে। অবসর গ্রহণের পর বঙ্গীয় সাহিত্য পরিষদে 4 বছর সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলেন। তার গবেষণার বিষয় রেনেসাঁস ও ডিরোজিও বিশেষজ্ঞ হিসেবে তিনি আন্তর্জাতিক স্তরে খ্যাত। তার সম্পাদিত রচিত মননশীল গ্রন্থের সংখ্যা 30টির বেশি এবং গবেষণামূলক প্রবন্ধের সংখ্যা 300-র বেশি। 19 শতক নিয়ে গবেষণায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার কয়েকটি বইয়ের বা রচনার কথা না বললেই নয়। ইতালীয় রেনেসাঁসের আলোকে বাংলার রেনেসাঁস, রেনেসাঁসের আলোয় বঙ্গ দর্শন, আধুনিক বঙ্গ সংস্কৃতির তেপান্তর, সং অব দ্য স্টর্মি পেট্রেল, ডিরোজিও রিমেম্বার্ড, ডিরোজিও হিজ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কালচারাল মিলিউ, ডিরোজিও রুটিন ভাঙা এক মাস্টার, যদি চিনি যদি জানিবারে পাই,
রেনেসাঁসের আলোকে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও সময়ের অ্যালবাম, কলকাতার আদি আচার্য ডেভিড ড্রামন্ড, টিচার অফ ডিরোজিও ইত্যাদি। তাছাড়া বিদ্যাসাগরকে নিয়ে তার গ্রন্থ অনেক। বিদ্যাসাগর, নতুন করে জানা, অন্যভাবে চেনা, আয়সাগর, ব্যয়সাগর, বিদ্যাসাগরের ঠাকুমা, বিদ্যাসাগরের মাস্টারমশাই ইত্যাদি। তাছাড়া ভারত পথিক রামমোহন রায়, ইতালীয় রেনেসাঁস, আলো আঁধারের সেতু, ডিরোজিও বৃক্ষ। যাই হোক, আমরা কয়েকটি মাত্র উল্লেখ করলাম। তা আজকে বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষতার সংস্কৃতি প্রসঙ্গে বিদ্যাসাগরের মনোভাব আজ খুব জানা আমাদের প্রয়োজন। আমি নিজেই ব্যক্তিগতভাবে ভীষণভাবে আগ্রহী ছিলাম এই বিষয়টি নিয়ে, এবং খুব সুযোগ্য একজন অধ্যাপক তার ব্যস্ত সময়ের একটুখানি বার করে যে আমাদের দিয়েছেন, তার জন্য আমরা তার কাছে খুব কৃতজ্ঞ। এই মানুষটিকে আমি অনেকবার দূর থেকে দেখেছি, তবে সরাসরি গিয়ে কথা বলার সাহস অর্জন করতে পারিনি। অবশেষে একদিনকে আলাপ হয়েছিল। আর বিদ্যাসাগরকে নিয়ে এখন একটা টানাটানি চলছে। আমরা জানি বিদ্যাসাগরকে সেকুলার হিউম্যানিস্ট বলা হয়েছে বহু গবেষকের লেখায়। বিদ্যাসাগর ঠিক ঈশ্বরে বিশ্বাস করতেন কিনা এ নিয়ে আমি অন্তত এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাইনি খুঁজেও। তবে তিনি হিন্দু ধর্মের জ্ঞান তার সুগভীর ছিল, অথচ তিনি হিন্দু ধর্মের গোঁড়া সমর্থক ছিলেন না, বরং তার ভেতর থেকে তাকে সংস্কার করার চেষ্টা করেছেন। তিনি সমাজ সংস্কারক, তিনি শিক্ষা, বাংলা ভাষা এনেছেন, মহিলাদের, নারীদের শিক্ষার প্রসার ঘটিয়েছেন, বাল্যবিবাহের বিরোধিতা করেছেন, বহু বিবাহের বিরোধিতা করেছেন, সর্বোপরি বিধবা বিবাহ চালু করার জন্য তার অপরিসীম প্রয়াস ছিল। তাকে অনেক সময় বলা হয়েছে দয়ার সাগর। বিদ্যাসাগর নিয়ে কিছু বিতর্কও আছে। নকশাল আমলে আমরা দেখেছি বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল কি না, তিনি সিপাহী বিদ্রোহের সময়ে ব্রিটিশ সেনাদলকে সংস্কৃত কলেজে আশ্রয় দিয়েছিলেন। এখন এর সবই ওপর জানা শোনা কথা। বিদ্যাসাগর ইংরেজি শিক্ষা, আধুনিক শিক্ষা, বিজ্ঞান চালু করতে চেয়েছিলেন, আবার প্রাচ্য শিক্ষাকেও বর্জন করেননি। এই অপরিসীম সাহসী মানুষটিকে আজও আমরা ভালো করে মূল্যায়ন ও বিশ্লেষণ করতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের অক্ষমতা। আমরা চেষ্টা করব বিদ্যাসাগরকে নিয়ে আরো জানতে, আরো আলোচনা করতে। খুব জানা প্রয়োজন। এই মানুষটি হিন্দু ধর্মের সমস্ত শাস্ত্রের গভীরে গিয়েও তাকে কোনোদিন আমরা তার কোনো সাম্প্রদায়িক মন্তব্য খুঁজে পাইনি। জাতিভেদ নিয়ে দু একটা তার সম্পর্কে অভিযোগ শোনা যায়, কিন্তু ধর্ম সম্পর্কে পাইনি। কিন্তু আমরা জানতে চাই মুসলিমদের সম্পর্কে তার মনোভাব কি ছিল, মুসলিম এবং খ্রিস্টানদের সম্পর্কে বা ধর্মনিরপেক্ষতা সম্পর্কে। তখনও তো এই শব্দটা এভাবে চালু হয়নি। বা ধর্মীয় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সম্পর্কে। তাই আমরা এই সমস্ত কিছুই শোনার জন্যে শ্রদ্ধেয় অধ্যাপক শ্রী ডক্টর শক্তি সাধন মুখোপাধ্যায়ের কাছে তার বক্তব্য শুরু করার জন্য তাকে অনুরোধ জানাচ্ছি। নমস্কার। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে প্রদীপ বসু মহাশয় আমার সঙ্গে যোগাযোগ করে বিদ্যাসাগর সম্পর্কে একটি আলোচনা চক্রে আমি যোগ দিতে পারি কিনা সে বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি শুনে আমি খুবই উৎসাহিত হই এবং আমি বলি যে কোনো অসুবিধা নেই। আমার জ্ঞান বুদ্ধি মতো বিদ্যাসাগরের ধর্ম সম্পর্কে যে ধারণা বা ধর্মচর্চা সম্পর্কে তার যে আদর্শ, জীবনাদর্শ, যা তিনি লেখার মধ্যে দিয়ে
এবং তার জীবনাচরণের মধ্যে দিয়ে আমাদের সামনে উপস্থাপিত করেছিলেন 19 শতকের পরিপ্রেক্ষিতে। এখন 21 শতকে আমরা তাকে নিয়ে 200 বছর উপলক্ষে নানান আলোচনার মধ্যে আমরা প্রবেশ করেছি। তার গুরুত্ব, তার অবদান, তার প্রাসঙ্গিকতা এসব নিয়ে আলোচনা নানা দিক থেকে নানাজন করার চেষ্টা করেছেন। 200 বছর অতিক্রান্ত হয়ে গেছে, বছর 4 হলো, কিন্তু বিদ্যাসাগর এমনই একজন মানুষ, 200 বছর কি 300 বছর, 2020 কিংবা 2024, এটা কোনো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে তার ভূমিকা এবং তার চিন্তাধারা এবং তার আদর্শ এবং তার কর্মকৃতি, সেটা আমাদের সামনে এমন ভাবেই আছে যে সমস্ত সময়ের জন্যই তার প্রাসঙ্গিকতা অত্যন্ত উজ্জ্বল। এখন তো আরো উজ্জ্বল এই কারণে যে অন্ধকার যদি খুব গভীর হয় তাহলে একটা ছোট্ট প্রদীপের আলো বহুদূর থেকে দেখা যায়। বিদ্যাসাগর তো ছিলেন মশাল। সুতরাং এই 21 শতকের এই ধর্মাচ্ছন্নতার দিকে যখন সমস্ত প্রচেষ্টা রাষ্ট্র ব্যবস্থার দিক থেকে বা বিভিন্ন রাজনৈতিক প্রকল্পের দিক থেকে আমাদের ঘিরে ফেলেছে, সেই তমসাময় সময়ে বিদ্যাসাগরকে আমরা দেখতে পাচ্ছি একেবারে উজ্জ্বল একটা এর মতো, মশালের মতো। তার আলোয় আমরা একটু দেখে নিতে চাই, আমরা একটু পড়ে নিতে পারি তার ভাবনা চিন্তার, তার কাজকর্মের ধরন ধারণ থেকে, যে এখনকার সময়ে আমাদের তার কাছ থেকে কি নেওয়ার আছে, কি প্রাপ্তি আছে, কতটা আশা তিনি আমাদের সঞ্চার করতে পারেন, কতটা আমাদের পথপ্রদর্শক হতে পারেন, সেই প্রসঙ্গে আমরা আয়োজকদের বক্তা হিসেবে তো বটেই, অংশগ্রহণকারী শ্রোতাদের পক্ষ থেকেও আমরা অত্যন্ত ধন্যবাদ জানাবো এই কারণে যে যে প্রসঙ্গটি বিদ্যাসাগরকে নিয়ে আলোচনা করার ক্ষেত্রে সবচেয়ে প্রাসঙ্গিক এই মুহূর্তে, এই সময়ে, এই পরিস্থিতিতে, সেটি তার ধর্মচিন্তা বা তার ধর্মনিরপেক্ষতার যে সংস্কৃতি, সেইটি। তো তাই নিয়ে এই আলোচনা আজকে। তো একটু বাড়াবাড়ি করেছেন প্রদীপ বসু মহাশয় পরিচয় দিতে গিয়ে। দৈর্ঘ্যে অনেকটাই বটে, 6 ফুট দীর্ঘ একটা মানুষ বটে, কিন্তু বয়সের কারণে খানিকটা নুব্জ তো হতেই হয়। সেই নুব্জতা খানিকটা এসে গেছে। আর বড় সড়ো মানুষ বলতে ওই দৈর্ঘ্যটাই আছে আর কি। আর বাকি যা কিছু সবই আপনাদের সঙ্গে একসঙ্গে আমরা সবসময় কাছাকাছি থাকি, বিনিময়ের মধ্যে থাকি, গ্রন্থের সূত্রে হোক, আলোচনার সূত্রে হোক, বন্ধুত্বের সূত্রে হোক। সেক্ষেত্রে খুব দূরত্বের বা খুব বিশালত্বগত যে দূরত্ব, সেই দূরত্বের কোনো প্রশ্ন এখানে নেই, কোনোদিনই ছিল না, আশা করি থাকবেও না। তো যাই হোক না কেন, সভাপতি হিসেবে তাকে একটু মানিয়ে গুছিয়ে বড় করে স্থাপন করতে হয়, সেটা তিনি করেছেন, সেটাতে অপরাধ কিছু নেই, সেটাকে একটা নিত্য কর্তব্যের মধ্যে পড়ে, সেটা আপনারা মন থেকে সরিয়ে নিন। আমরা এখন বিদ্যাসাগরের মধ্যে প্রবেশ করি, খানিকটা মতামত বিনিময় করি, আমার জানাটা আপনাদের জানাই, আপনাদের জানার সঙ্গে জানার খানিকটা ভাগও নিশ্চয়ই আমি পাবো পরে প্রশ্নের পর্বে যখন আসবে। আমি 19 শতক নিয়ে মানে আমি এরকমই বলে থাকি যে আমার দুটো সংকট আছে। একটা সংকট হচ্ছে যে আমি যেহেতু বাংলা ভাষা এবং সাহিত্যের লোক, আর খানিকটা 19 শতকের সাংস্কৃতিক ইতিহাস নিয়ে চর্চা করেছি, সেই বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের সাহিত্যিকদের নিয়ে বা সাহিত্য ব্যাপারটা নিয়ে আলোচনা বা গবেষণা আমার খুব তেমন নেই। সেই কারণে বাংলা ভাষা এবং সাহিত্যের লোক যারা, তারা আমাকে বাংলা সাহিত্য থেকে বের করে দিয়েছে। আর ওই ইতিহাসের লোক যারা যারা ওই নানা রকম ব্যাপার নিয়ে চর্চা করেন, বিজ্ঞানের ইতিহাস, সংস্কৃতির ইতিহাস, রাজনীতির ইতিহাস, রাজারাজরার ইতিহাস, সামাজিক ইতিহাস,
তারা আবার আমাকে খুব একটা ঢুকতে দিতে চান না, কাজেই সেখানেও ঢুকতে পারিনি। আমি আছি একটা মাঝামাঝি জায়গায়, এই সংকটের মধ্যে আমি আছি। এটা হচ্ছে 1 নম্বর সংকট। আর 2 নম্বর সংকট হচ্ছে 21 শতকে বলার জন্য 21 শতকের মানুষ হতে হয়। তো আমি তো 200 বছর আগের লোক, 19 শতক নিয়ে চর্চা করেছি, অর্থাৎ 200 বছরের পুরনো মানুষ। এই পুরনো মানুষের কথা বা পুরনো লোকের কথা এখনকার লোকের কাছে শোনাতে গেলে পরে তাদের একটু সংকোচ হয়, তাদের একটু অমনোযোগ এসে পড়ে। এই দুরকম সংকটের মধ্যে থেকে যেহেতু বিষয়টা নিয়ে আমাকে বলতে হবে, সেই কারণে বিদ্যাসাগর সম্পর্কে কিছু কথার মধ্যে আমরা প্রবেশ করছি। আমি 19 শতক নিয়ে যে চর্চা করেছি, সেই চর্চায় আমার একটা শৃঙ্খলার মধ্যে বিষয়টাকে আমি বাঁধতে চেয়েছি, যা প্রায় আমাদের বিদ্বানরা বাতিল করে দিয়েছিলেন। যে 19 শতকের যে জাগরণ, 19 শতকে আমাদের যে বিদ্যাগত, মননগত, সাহিত্যগত যে একটা বিচ্ছুরণের সময় এসেছিল, সেটা আর যাই হোক, তাকে রেনেসাঁস বলাটা ঠিক হবে না। কেননা রেনেসাঁস আরো অনেক বড় ব্যাপার। ইতালীয় রেনেসাঁস বা ইউরোপীয় রেনেসাঁসের সঙ্গে বাংলার রেনেসাঁসের কোনো তুলনা করা যায় না। এটা একটা ছোটখাটো ব্যাপার। এইভাবে মানে এটা রেনেসাঁস কথাটাই এখানে অচল বলে তারা বাদ করে দিয়েছেন। তো আমি গবেষণা করতে গিয়ে আমার আবার একটু পক্ষপাতিত্ব আছে রেনেসাঁস শব্দটার প্রতি। 19 শতকের গোটা প্রকল্পটা কি আমি রেনেসাঁসের প্রকল্প হিসেবেই উপস্থাপিত করেছি আমার গবেষণার মধ্যে দিয়ে। সেটা করতে গিয়ে প্রকৃতপক্ষে যেখানে রেনেসাঁস হয়েছিল, ইতালীয় রেনেসাঁস, ইতালি হচ্ছে রেনেসাঁসের মাতৃভূমি, সেই ইতালীয় রেনেসাঁসে কি হয়েছিল না হয়েছিল সেই বিষয়টা ভালো করে দেখে তার ভিত্তিতে, তার আলোতে, তার প্রেক্ষিতে 19 শতকের বাংলার রেনেসাঁসকে স্থাপন করার একটা কাজ, একটা শক্ত কাজ, সেটার মধ্যে আমি প্রবেশ করেছিলাম। এই দুঃসাহসিকতাটা আমি দেখিয়েছিলাম। তো তাতে আমি যা দেখেছি সেটা হচ্ছে এই যে ভূমি নির্ভর যে সামন্ত সভ্যতা, অর্থনৈতিক ভিত্তিতে যে ব্যবস্থা ছিল পৃথিবী এবং ইউরোপও, সেখান থেকে যখন মার্কেন্টাইল ক্যাপিটালিজম অর্থাৎ বাণিজ্য নির্ভর ধনতন্ত্রের দিকে যখন বিশ্ব সভ্যতা, বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা ইউরোপকে কেন্দ্র করে যখন ঘুরে দাঁড়াচ্ছিল, সেই যে সময়, সেই যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে যে সাংস্কৃতিক বিচ্ছুরণ ইউরোপে হয়েছিল, সেটাই রেনেসাঁস। এখন সেই রেনেসাঁসের যে সূত্রগুলো ছিল এবং শর্তগুলো ছিল, সেই শর্তগুলোকে যদি আমরা মনে রাখি, তাহলে দেখতে পাবো বাংলার যে সংস্কৃতি 19 শতকে পাশ্চাত্য সভ্যতা এবং সংস্কৃতির সঙ্গে সংঘাতের যে সময়টা, অর্থাৎ আমাদের যে ভারতীয়ত্ব, তার সঙ্গে পাশ্চাত্য সভ্যতা, একটা ঔপনিবেশিক সভ্যতার হাত ধরে নানা দিক থেকে এগিয়ে যাওয়া একটা সভ্যতা যখন আমাদের ঘাড়ের উপর এসে পড়েছে, সেই সাংঘাতিক একটা সময়ের মোকাবিলা করার জন্যে পর্বত শৃঙ্গের মতো উচ্চতা সম্পন্ন একটা প্রতিভার মিছিল বাংলার এই কলকাতা কেন্দ্রিক যে জাগরণ, সেই জাগরণে এসেছিল, একেবারে রামমোহন থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত। এমন সব প্রতিভার উদয় হয়েছিল, এমন সব মননশীল এবং সৃজনশীল প্রতিভার উদয় হয়েছিল, যে এই ধরনের প্রতিভার জন্য একটা জাতিকে হাজার হাজার বছর অপেক্ষা করতে হয়। একটা বিশেষ পরিবেশ এবং পরিস্থিতির দাবিতে তারা এসেছিলেন। রেনেসাঁস আসলে একটা মোকাবিলার নাটক। পাশ্চাত্য সভ্যতা এবং সংস্কৃতির সঙ্গে এদেশীয় সভ্যতা এবং সংস্কৃতির যে সংঘাত, সেই সংঘাতে আমাদের অস্তিত্বকে প্রজ্জ্বল করার জন্য বা আমাদের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার সম্ভাবনা যার মধ্যে রয়েছে, যে ঘটনার মধ্যে, যে পরিস্থিতির মধ্যে রয়েছে, সেই মোকাবিলাটা করেছিলেন যারা, তারাই হচ্ছেন রেনেসাঁস ম্যান। এইটা ইউরোপের চেয়ে কোনো অংশে এইসব মানুষরা খাটো নয়। তো আমরা বিদ্যাসাগর সম্পর্কে আলোচনা করতে যখন যাচ্ছি, তখন আমরা দেখাবো যে ইউরোপীয় রেনেসাঁসে
যেহেতু ধর্মের ব্যাপারটাই আমাদের সামনে আছে, ইউরোপীয় রেনেসাঁসে ধর্মের ব্যাপারটা ঠিক কিভাবে তারা গ্রহণ করেছিল, কিভাবে সেটাকে ডিল করেছিল। এরকম আমাদের একটা বিদ্বানদের ধারণা আছে যে রেনেসাঁস মানে হচ্ছে ধর্মকে একেবারে সম্পূর্ণভাবে সরিয়ে দিয়ে অপসারিত করে রিজন, র্যাশনালিজম, র্যাডিক্যালিজম বা ওই দৈবীবাদকে সরিয়ে মানবতাবাদকে প্রতিষ্ঠিত করার একটা একরৈখিক বা একমুখী একটা ব্যাপার হচ্ছে রেনেসাঁস। ইতালীয় রেনেসাঁস পর্যালোচনা করে আমি দেখেছি এক বিষয়টা মোটেই তা নয়। আসলে দুরকম ব্যাপারই ছিল সেখানে। ধর্মকে নিয়ে গভীরভাবে পর্যালোচনা করা এবং ধর্ম ভাবুক মানুষরা ইতালীয় রেনেসাঁসে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব ভূমিকা পালন করেছেন। আর একটা ধারাও ছিল, সেই ধারাটা হচ্ছে যে ধর্মকে বাদ দিয়ে, ধর্ম থেকে সরে এসে সংস্কৃতিকে নতুন করে সঞ্জীবিত করার একটা প্রয়াসও সেখানে গ্রহণ করা হয়েছিল। রেনেসাঁসের চাবিকাঠি যদি হয় হিউম্যানিজম, মানবতাবাদ, তাহলে সেই মানবতাবাদের দুটো রূপ ছিল। একটাকে বলা হয়েছে ক্লাসিক্যাল হিউম্যানিজম, আর একটাকে বলা হয়েছে খ্রিস্টিয়ান হিউম্যানিজম। তো ক্লাসিক্যাল হিউম্যানিজম এবং খ্রিস্টিয়ান হিউম্যানিজমকে যদি আধুনিক কালের ভাষাতে আমরা পরিবর্তিত করে নিই, ইতালীয় রেনেসাঁসের যে হিউম্যানিস্টরা এসেছিলেন তারা দুটো ঘরানার ছিলেন। এক যেমন ছিলেন তারা ওই ক্লাসিক্যাল হিউম্যানিজমের ধারাতে, অর্থাৎ প্রাচীন রোমান এবং গ্রিক সভ্যতা এবং সংস্কৃতিতে কি বিদ্যার চর্চা হয়েছিল সেগুলোকে নতুন করে মধ্যযুগের যে ধর্মমুখ্য খ্রিস্টিয়ান ধর্মতত্ত্বের দ্বারা আচ্ছন্ন সময়কে অতিক্রম করার জন্য প্রাচীন বিদ্যার হাত ধরেছিলেন তারা। রিনেসা মানে পুনরায় যা ছিল কিন্তু হারিয়ে গিয়েছিল, আচ্ছন্ন হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল, আমরা বিস্তৃত হয়ে গিয়েছিলাম, সেই মানবতাবাদের চর্চা, সেই মানবতাবাদী বিদ্যার যে চর্চা, সেই চর্চাটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। এই মানবতাবাদী চর্চাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য অন্যতর ভাষা, অন্যতর দেশের বা অন্যতর ভাষার মধ্যে সংরক্ষিত যে জ্ঞান, সেই জ্ঞানকে সমকালে বা বর্তমানে ফিরিয়ে নিয়ে আসার যে আন্দোলন, সেই আন্দোলন রেনেসাঁসের মধ্যে হয়েছিল। সেখানকার হিউম্যানিস্টরা একের পর এক গ্রিক এবং লাতিন প্রাচীন কালের যে সিসেরো থেকে আরম্ভ করে প্লেটো, অ্যারিস্টটল, এদের যে সব চর্চা হয়েছিল সেই চর্চাগুলোকে তারা ইতালীয় ভাষায় অনুবাদের মধ্যে দিয়ে সমকালের গোচরে এনে দিয়েছেন যে দেখো, প্রাচীনকালে মানুষ এইসব ভেবেছিল, এইসব কথা বলেছিল, এগুলো আমাদের প্রয়োজন, এগুলো সাহায্য ছাড়া আমরা অগ্রসর হতে পারবো না। ওই খ্রিস্ট ধর্ম আমাদের সামনে নানা কারণে ওই পাদ্রী এবং গির্জার লোকজনরা তারা আমাদের জীবনের সামনে একটা বড় একটা লিখে দিয়েছিল। না, এটা করো না, সেটা করো না, ওখানে যেও না, এই করো না, ঈশ্বর কি চান সেটাই তোমাকে ভাবতে হবে, তুমি কিছু নয়, ঈশ্বরের ইচ্ছা তুমি বড় হবে। এই যে দৈবাধীন যে ঈশ্বরের কেন্দ্রীয় স্থানে ঈশ্বর আছেন এবং মানুষটা হচ্ছে তার নিচে আছে এবং মানুষ বিশেষ কিছু করতে পারে না, ঈশ্বর যা করাবেন। এরা দেখালেন যে প্রাচীন বিদ্যায় কিন্তু ঈশ্বরের স্থান ঠিক ওই জায়গায় ছিল না। এই দেখো, সেখানে মানুষ, ম্যান ক্যান ডু অল। পিকো দেলা মিরান্দেল্লো তার বই, তার থিসিস লিখলেন, তাতে দেখালেন যে মানুষ সব পারে। এই যে মানুষের নিজস্ব শক্তিতে যে প্রত্যয়, যে আস্থা এবং তার জ্ঞান, বুদ্ধি, সৌন্দর্য চর্চার যে নানা রকম তার যে ফ্যাকাল্টি আছে, সেগুলোকে কর্ষণ করে মানুষ অনেক কিছু বুঝতে পারে, বিশ্লেষণ করতে পারে, যুক্তি দিয়ে সাজাতে পারে, সে তার সমস্যাকে অতিক্রম করতে পারে এবং সেটাতে তার সেই ক্ষমতা আছে। এইভাবেই মানুষের সভ্যতা এগিয়ে চলেছে। সেই প্রত্যয়টা রাখতে হবে, সেই বিশ্বাস তাকে রাখতে হবে, সেই ক্ষমতা তার আছে। এইটা। আর একটা হচ্ছে যে জীবন সুন্দর, নয়, ইয়েস। আর নোয়ের পরিবর্তে একটা ইয়েসকে রেনেসাঁস, ইতালীয় রেনেসাঁস আমাদের সামনে এনে দিয়েছিল। তাহলে ওই দৈবাধীন জীবনের যে প্রকল্প ছিল, একদম মুহ্যমান হয়ে মানুষ ঈশ্বরের দাস এবং তার সে সবসময় সেই জীবন হচ্ছে অনুতাপের জন্য, সৌন্দর্য হচ্ছে পাপের ঠুলি, এইসব যে দর্শন, সেই দর্শনকে একপাশে সরিয়ে রেখে জীবন হচ্ছে বিকাশের জন্য, জীবন হচ্ছে রচনা করার জন্য, সংগঠিত করার জন্য, এইরকম একটা দর্শন, নতুন দর্শন, সেটাই কি বলা হয় হিউম্যানিজম। সেই হিউম্যানিজম ওরা চর্চা করলেন।
সেটা দুদিক থেকেই করেছেন, একটা হচ্ছে ক্লাসিক্যাল হিউম্যানিস্টরা করেছেন, আর একটা হচ্ছে ক্রিশ্চিয়ান হিউম্যানিজমরা করেছেন। সেখানে পেট্রার্কাও আছেন, ফাদার অফ দি হিউম্যান রেনেসান্স হিউম্যানিজম, আর ওদিকে এরাজমুসও আছেন। এরাজমুস এতটাই ধার্মিক ছিলেন, এতটাই ধর্ম নিয়ে তিনি চর্চা করেছেন যে পরবর্তীকালে যিনি ওই ক্যাথলিসিজমকে সরিয়ে প্রোটেস্ট্যান্ট অর্থাৎ ধর্মে যিনি বিপ্লব ঘটালেন মার্টিন লুথারের সঙ্গে তার অনেক ইন্টারাকশন হয়েছে। মার্টিন লুথার লিখেছেন তার চিঠিতে যে তার কাছে শেখেনি কে, এরাজমুসের কাছে শেখেনি কে। ঐতিহাসিকরা বলেছেন যে আসলে এরাজমুস ডিমটা পেরেছিল, মার্টিন লুথার সেটাকে ছিনিয়ে নিয়েছেন। অর্থাৎ ধর্ম সম্পর্কে ফান্ডামেন্টাল ধর্মের যে মূল শুদ্ধ রূপ, সেই শুদ্ধ রূপটার চর্চা এরাজমুস হচ্ছেন হিউম্যানিস্ট, প্রিন্স অফ হিউম্যানিজম। ইতালীয় রেনেসাঁসের যারা হিউম্যানিস্ট হিসেবে ছিলেন, অর্থাৎ মননশীল বিদ্বান মানুষ ছিলেন, তার মধ্যে এরাজমুসের স্থান একেবারে চূড়ান্ত জায়গায়। তিনি ছিলেন ধার্মিক মানুষ, সুতরাং ধর্মকে তারা বাদ দেয়নি, কিন্তু ধর্মের মধ্যে শুদ্ধ রূপটাকে তারা বার করে নিয়ে এসছে। অনেক হাবিজাবিতে ভর্তি হয়ে গেছে, চালাক লোকেদের নানান অন্ধিসন্ধি ধর্মের মধ্যে ঢুকে পড়েছে। সাধারণ মানুষকে চেপে রাখার জন্য, শাসকদের মনোরঞ্জনের জন্য ধর্মকে ব্যবহার করা হয়েছে। সেটাকে সরিয়ে ধর্মের শুদ্ধ রূপটাকে বার করার কাজ এরাজমুস করেছিলেন, ওই রেনেসাঁসই করেছিলেন, রেনেসাঁস হিউম্যানিস্ট হিসেবেই করেছিলেন। যাই হোক না কেন, তাহলে ধর্মের দুটো ব্যাপারই দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ধর্মকে বাদ দিয়ে একরকম চর্চা, মানবিকতার চর্চা, মানবতাবাদের চর্চা, আর একটা হচ্ছে ধর্মটাকে নিয়ে চর্চা। এটাকে আধুনিক ভাষায় যদি আমরা নিয়ে আসি, তাহলে আধুনিক ভাষায় নিয়ে এলে আমরা বলতে পারি যে সেকুলার হিউম্যানিজম, ক্লাসিক্যাল হিউম্যানিজম হচ্ছে সেকুলার হিউম্যানিজম, আর হচ্ছে স্পিরিচুয়াল হিউম্যানিজম, অর্থাৎ আধ্যাত্মিকতাকে নিয়ে ঈশ্বরকে রেখে এক ধরনের ব্যাপার। আমাদের যে বাংলার রেনেসাঁস হয়েছে, বাংলার যে রেনেসাঁসের হিউম্যানিস্ট যারা এসেছিলেন, রামমোহন রায় ছিলেন স্পিরিচুয়াল হিউম্যানিস্ট। তিনি ধর্মকে বাদ দেননি, ধর্মের মূল শুদ্ধ ধর্মের সব হাবিজাবি ব্যাপার, ডালপালা ছেঁটে বহু দেবতাকে তিনি অপসারিত করে একটা গাছের নানান ডালপালা নানান জঙ্গলে আচ্ছন্ন হয়ে গেছে, সেগুলোকে সব ছেঁটে দিয়ে তিনি একজন দেবতাকে রাখলেন। উপরের সূর্যটাকে দেখাই যাচ্ছে না, আচ্ছন্ন হয়ে গেছে নিচেকার মানুষটা, এক দেব বাদ প্রতিষ্ঠিত করলেন, কিন্তু রাখলেন একজন দেব, একজন ঈশ্বর, একজনকে তিনি রাখলেন। এইটা যারা রাখতে চাইলেন না, সেকুলার হিউম্যানিজমের চর্চা যারা করলেন, ঠিক রামমোহনের অনতি পরে বিদ্যাসাগর হচ্ছে তাদের মধ্যে একজন। দুজন হিউম্যানিস্ট, ইতালীয় মুখ্য দুজন হিউম্যানিস্টকে আমরা পাই বাংলা রেনেসাঁসে, যাদের আমরা সেকুলার হিউম্যানিস্ট বলতে পারি। ধর্মকে তারা তাদের বিষয়ের মধ্যে রাখেননি, ধর্মকে বাদ দিয়ে যা কিছু করার তারা ধর্মকে বাদ দিয়ে করেছে। বিদ্যাসাগর হচ্ছেন সেই মানুষ। তাহলে ধর্মকে কিভাবে নিতে হবে বা নিতে হবে না, বাদ দিতে হবে কি বাদ দিতে হবে না, এই প্রশ্নে রেনেসাঁসে দুরকম কথাই ছিল। একটা হচ্ছে ধর্মকে বাদ দেওয়ার কথাও ছিল, আর একটা হচ্ছে ধর্মকে গ্রহণ করেও কথা ছিল। ধর্মকে যদি গ্রহণ করা হতো, ইতালীয় রেনেসাঁসের একটা সেন্ট পিটার্স গির্জা আর ইতালীয় রেনেসাঁসের সর্বোত্তম একটা সৃষ্টি। সেখানে তো ওল্ড টেস্টামেন্টকে মাইকেল অ্যাঞ্জেলো রূপময় করে 343টা প্যানেলে যে ছবি এঁকেছেন ওল্ড টেস্টামেন্টের সব ছবি, অর্থাৎ তাকে নতুন করে ব্যাখ্যা দিচ্ছেন, গড অ্যান্ড ম্যান, মানুষ। আর সেই ছবি নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে যে ঈশ্বর এবং মানুষ এই দুজনকার পরস্পরকে ছুঁতে চাইছে, মাঝখানটা একটুখানি ফাঁকা আছে, যেন বৈদ্যুতিক অভিভাবে পারস্পরিক আকর্ষণে বিচ্ছিন্ন আবার বিচ্ছিন্ন নয়, এইরকম একটা জায়গাতে নতুন করে ধর্মকে তিনি ব্যাখ্যা করছেন মাইকেল অ্যাঞ্জেলো তার ছবির মধ্যে দিয়ে। বিভিন্ন ট্র্যাক্টস লেখা হয়েছে, বিভিন্ন ধরনের সব ছোট ছোট পুস্তিকা সব তখন লেখা হতো, তার মধ্যে নানান সব কর্ষণ এবং চর্চা আছে। সেসব ডিটেলস এর মধ্যে আমরা যাই না, আমরা বিদ্যাসাগরের মধ্যে চলে আসি। ভূমিকাটা এতক্ষণ করলাম এই কারণে যে আসলে বিদ্যাসাগর সম্পর্কে রেনেসাঁসের প্রেক্ষিতে যদি আলোচনাটা করতে হয়, তাহলে ইতালীয় রেনেসাঁসের যে মূল সূত্রগুলো, সেই সূত্রগুলোকে বিস্মৃত হলে চলবে না, সেগুলোকে আমাদের মনে রাখতে। কারণ সভ্যতার ইতিহাসে একটা দেশ থেকে আর একটা দেশ আলাদা, সম্পূর্ণ আলাদা এটা নয়, একটা জাতি থেকে আর একটা জাতি সম্পূর্ণ আলাদা এটা নয়, মূল কতগুলো সূত্র সব সময় স্রোতের মতো কাজ করে যায়। ইতালীয় রেনেসাঁসেও সেটা কাজ করেছে একটা বিশেষ সময়ে, বিশেষ মুহূর্তে।
বাংলাতেও সেটা কাজ করেছে, বাংলাতে নতুন করে তাকে বেঁচে ওঠার একটা সামাজিক সাংস্কৃতিক একটা প্রয়াস তাদের নিতে হয়েছিল। এরকম মনে করার কোনো কারণ নেই যে ইতালীয় রেনেসাঁসের আর্টিস্ট যারা আর ইতালীয় রেনেসাঁসের হিউম্যানিস্ট যারা, তারা সব অত্যন্ত উচ্চ মানের। আর বাংলাতে যারা সাহিত্য রচনা করেছেন এবং বাংলাতে যারা মননশীল মানুষ ছিলেন, তারা খুবই খাটো মাপের। আমি অঙ্ক কষে দেখাতে পারি যে এমন হিউম্যানিস্ট এবং এমন এমন শিল্প চেতনা সম্পন্ন মানুষ বাংলার ইতিহাসে এসেছেন, ইতালীয় রেনেসাঁসও তার ধারে কাছে আসতে পারে না। আর বিদ্যাসাগর দিয়ে আমি দেখাতে পারি, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওকে দিয়ে আমি দেখাতে পারি, রবীন্দ্রনাথকে দিয়ে আমি দেখাতে পারি। রবীন্দ্রনাথের কি প্রকাশের বৈভব! লিওনার্দো দা ভিঞ্চি তার তুলি দিয়ে এবং তার চিন্তা চেতনা দিয়ে তার ওই 5,000 পাতার তিনি কোনো বই লেখেননি, 5,000 পাতার ডায়েরিতে তিনি যা লিখেছেন সে বিস্ময়। কিন্তু রবীন্দ্রনাথ কম বিস্ময় নয়। পৃথিবীতে এ পর্যন্ত একজন রবীন্দ্রনাথই এসছেন, এত ছবি, এত গান, এত উপন্যাস, এত নাটক, এত ছোট গল্প, এত প্রবন্ধ, 3খানা আত্মজীবনী, শান্তিনিকেতন, এই তার যে সাজানো এবং তার যে চিন্তার যে ধরন, সেটা বিশ্ব সভ্যতায় এই মানুষ আসেন। এটা ইতালীয় বাংলা রেনেসাঁস থেকেই একে একে পা ফেলে ফেলে রামমোহন থেকে যাত্রা শুরু হয়েছিল। রবীন্দ্রনাথে আমরা একবারে কাঞ্চনজঙ্ঘা, এভারেস্টের শৃঙ্গটাকে দেখতে পাচ্ছি, আবার পর্বতমালার মতো সব সাজানো। বিদ্যাসাগর তার মধ্যে একজনকার সঙ্গে আর একজনকার মেলে না, একজনের ধরনের সঙ্গে আর একজনকার ধরন মেলে না। প্রত্যেকে নিজের মতো করে কাজ করে গেছেন, কিন্তু একটা স্কিম, রেনেসাঁস। সেই রেনেসাঁসে বিদ্যাসাগর একদিকে আছেন, একদিকে মাইকেল মধুসূদন আছেন। একজনকার পোশাক দেখুন, চিন্তা করে দেখুন, মাইকেলের পোশাক দেখুন, কিন্তু দুজনই একই পারপাস সার্ভ করছেন। ইনি বাংলা গদ্যের জন্য, উনি মহাকবি, বাংলার মহাকাব্যের নানান দিক খুলে দিচ্ছেন, নাটককে খুলে দিচ্ছেন নতুন করে। একই পারপাসে তারা সব আছেন। যাই হোক, রেনেসাঁস নিয়ে তো আলোচনা নয়, আমরা বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষতার প্রশ্নে বা প্রসঙ্গে আমরা আসছি। বিদ্যাসাগর হাঁটুর পণ্ডিতরা যেমন হন, গ্রামের পণ্ডিতরা, চতুষ্পাটির পণ্ডিতরা যেমন হতেন, হাঁটুর উপরে ধুতি, একটা ফতুয়া, গায়ের উপরে একটা ওড়নি, পায়ের তালতলার চটি, তার ধুতিটার দাম 1 টাকা, 12 আনার একটা ওড়না এবং 8 আনা দামের চটি, এই পরে তিনি সারা জীবন কাটালেন। এবং খুঁজলে পরে তার মাথায় একটা টিকিও খুঁজে পাওয়া যাবে, একটা পইতেও হয়তো সেই ইয়ের আড়ালে পর্দা তার যে পোশাক ছিল সেই পোশাকের আড়ালে একটা পইতেও ছিল। ঠিক তার চিঠিপত্র দেখলে হয়তো শ্রীহরি সহায় কোথাও লেখা থাকতেও পারে। তার বাড়িতে নানা রকম ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, নানা রকম পুরনো ধরনের জীবনযাপনের সব নানা রকম অনুষঙ্গ সব আসছে। তার বাবা কাশি চলে যাচ্ছেন, সেই টাকা বিদ্যাসাগর দিচ্ছেন। তার ঠাকুমা মারা যাচ্ছেন, তার একদৃষ্টের খরচ বিদ্যাসাগর করছেন। তার ঠাকুমার মৃত্যুতে যে বাৎসরিক কাজকর্ম হচ্ছে, বিদ্যাসাগর টাকা দিচ্ছেন, 2000 লোক খাচ্ছে। তার ঠাকুমা বিদ্যাসাগর ঠাকুমা দুর্গা দেবী, তিনি ওই নদীর ধারে, গঙ্গার ধারে এসে মৃত্যুকালে তিনি তার সেই যে আমাদের যে পুরনো ধারণা ছিল যে গঙ্গাতে পা রেখে মারা গেলে পরে সেই স্বর্গে যাবে, সেটা তিনি করছেন। বিদ্যাসাগর কলকাতায় এপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটফট করছেন, তিনি সেখানে যাননি, কিন্তু তাতে বাধা দেননি। তাহলে বিদ্যাসাগর ধর্ম এবং আমাদের দেশীয় সংস্কৃতির সব নানা রকম ব্যাপারই তো তার মধ্যে রয়েছে দেখছি। শ্রীহরিও লিখছেন, আবার তার পইতেও আছে, মাথায় টিকি রেখেছেন, পণ্ডিতদের মতো ধুতি পরছেন, বাড়িতে সব নানা রকম কাজকর্ম হচ্ছে, অন্ত্যেষ্টিক্রিয়ার সময় ব্যাপারে টাকা দিচ্ছেন, বাবাকে কাশি যাচ্ছেন, তাকে সেই কাশি পাঠানো হচ্ছে, সব রকমই রয়েছে। তাহলে পরে ধর্মনিরপেক্ষতা আর কি হলো? আমি যতদূর দেখেছি সেটা হচ্ছে এই যে বিদ্যাসাগর সামাজিক এবং পারিবারিক জীবনে মানুষের নানা রকম আচরণ যে রয়েছে, সেই আচরণের ব্যাপারে তিনি নিজে কিছু করেননি, নিজে কোনো আচরণের মধ্যে সেভাবে ঢোকেননি। এমনকি তার ভাই লিখেছেন যে গায়ত্রী, ব্রাহ্মণের ছেলে, এত বড় পণ্ডিত, গায়ত্রী ভুলে গেছেন। যখন ধরা হলো তাকে, তার আত্মীয়রা ধরলেন গায়ত্রী বলো তো, বলতে পারছে না। এত যার পাণ্ডিত্য, এত রকম, এত যার মেধা, সেই মেধা গায়ত্রী ভুলে গেছে, মানে তার মনে রাখার কোনো দরকারই সে মনে করেনি, এইরকম আর কি।
তো যাই হোক না কেন, বিদ্যাসাগর যেটা করেছেন সেটা হচ্ছে সাধারণভাবে হয় কি, একটা বৈপ্লবিক চরিত্র আমরা মনে মনে, আদর্শ আমরা মনে মনে করি, যা কিছু আমি যা মানি না আর অন্যরা যা মানে সেটাকে আঘাত করতে হবে। বিদ্যাসাগর ওই আঘাতের ব্যাপারটা করেননি, তিনি তার মধ্যে ছিলেন কিন্তু নিজে কিছু করেননি। আর যখন কোনো বক্তব্যের ব্যাপার এসছে, কোনো আদর্শের ব্যাপার এসছে, কোনো পালনের ব্যাপার এসছে, তখন বিদ্যাসাগর ধর্ম নিরপেক্ষতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকেই তিনি একদম বহন করেছেন, সেটাই তিনি নিয়ে গেছেন। তার নানান জীবনের নানান ঘটনা, তার নানান কথাবার্তার মধ্যে এবং তার লেখার মধ্যে সেগুলি আছে। কিরকম আছে না, বিদ্যাসাগরের বাবা উনি কাশি যাবেন, কারণ ওখানে কাশিতে গিয়ে মরলে পরে স্বর্গে চলে যাওয়া যাবে, সব ব্রাহ্মণ এবং বিধবারা ওখানেই যেতেন কাশিতে। তো বিদ্যাসাগর তাকে নানাভাবে রোকার চেষ্টা করলেন, যখন রুখতে পারলেন না তখন সেই মাসে 40 টাকা করে 50 টাকা করে টাকা পাঠানো, এবং কোনো অসুস্থ হলে পরে তিনি কাশিতে গিয়ে দেখা করছেন। এবারে তার বাবা তার কাছ থেকে যে টাকা পাতে, সেই টাকা ওখানকার ব্রাহ্মণদের এবং ওই কাশির যে সব আছে পান্ডা আছে তাদের সব দান করে, পুণ্যার্থে সব দান করে। বিদ্যাসাগর তাতে কোনো বাধা দেননি। বিদ্যাসাগর একবার গেছেন ওখানে, তখন পান্ডারা সব ঘিরে ধরেছে, বিদ্যাসাগরের দেওয়া টাকা ওর বাবা দেয়, তাহলে বিদ্যাসাগর কত না দেবে। তাকে ঘিরে ধরলো, ঘিরে ধরে বললো তোমরা আমাকে সাহায্য করো, তোমার অনেক পুণ্য। বিদ্যাসাগর বলে যে আমি তোমাদের টাকা করি কিছু দেবো না, যদি দিই তাহলে কলকাতায় গিয়ে আমি মুখ দেখাতে পারবো না, আমি তোমাদের সব মানি না। বলে কাশীর বিশ্বনাথ তুমি মানো? বলে না না, বিশ্বনাথ টিশ্বনাথ আমি কিছু মানি না, আমি বাবা আর মাকে মানি। বলে যা, তো আপনার বাবা তো টাকা, বললে বাবার কাছ থেকে আপনারা যা পেয়ে থাকেন সে টাকা আমি বাবাকে দেবো, তো আপনারা বাবার কাছ থেকে নেবেন, আমার কাছ থেকে আপনারা কিছু পাবেন না। অর্থাৎ এই যে ধর্মের ওটাকে প্রশ্রয় দেওয়া, সেই প্রশ্রয় দেওয়ার ব্যাপারটা তিনি করেননি। বাবার থ্রু দিয়ে, বাবার মাধ্যম দিয়ে ওখানে যাচ্ছে, সেটা তো তার কোনো, কারণ বাবা তার নিজস্ব বিশ্বাস মতে সেটাকে তিনি আঘাত করেননি। তার বাবা বলে গিয়েছিলেন যে আমাকে গয়ায় পিণ্ড দিস, তো বাবা তো মারা গেছেন বোধহয় 74 সালে, 74-75 সালে মারা গেছেন। তারপরে বিদ্যাসাগর 91 সালে ভাইকে বলছে, দেখ বাবা বলেছিল গয়াতে পিণ্ড দিতে, বুঝলি, তোর সময় হয়নি, যাওয়া হয়নি, তো আমি তোকে নিয়ে যাব, তুই ওখানে পিণ্ডটা দিবি, আমি সঙ্গে থাকবো তো, কিন্তু পিণ্ডটা তুই দিবি না, কিন্তু বাবা বলে গেছে বলে সেটা করতে হবে, এইটা তার মাথার মধ্যে আছে। যাই হোক না কেন, তারপরে ওরা বন্ধু শিবনাথ শাস্ত্রীর বাবা, উনি কাশিতে গিয়েছিলেন, তো কাশি থেকে এসছেন এখানে কলকাতায় এসছেন, তখন ওকে বন্ধু তো জিজ্ঞেস করছেন, কি হে তুমি এখানে কেন? বলে যে এরকম, বলে এই সময় যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে কি হবে জানো তো, কাশির বাইরে গিয়ে মরলে পরে কিন্তু গাধা হয়ে যাবে, তুমি ছাড়ো এখান থেকে, সরে পড়ো। হ্যাঁ, বলে তার সঙ্গে রসিকতা করছে। অর্থাৎ কাশিতে গেলে পরে ওখানে স্বর্গবাস হবে, এই যে পণ্ডিতদের, তার সব মাস্টারমশাইরা সব গিয়ে সংস্কৃত কলেজে তার যে মাস্টারমশাইরা সব সে জীবনে কাশি গেছেন। বিদ্যাসাগর সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, তাদের নানা রকম সাহায্য করেছেন, তিনি কখনো কাশি যাওয়ার কথা কখনো ভাবেননি। পেত্রার্কার মতো এরকম ক্লাসিক্যাল হিউম্যানিস্ট ইতালীয় রেনেসাঁসের, তিনি রোমের রাজকবির সম্মান পেলেন। অর্শ তার মাথায় লরেল পাতার মুকুট পরিয়ে দিলেন, বিরাট রাজকীয় অনুষ্ঠান। পেত্রার্কা সেখান থেকে বেরিয়ে প্রথম কোথায় গেলেন? প্রথম গেলেন একটা ব্যাসিলিকায় তিনি গিয়ে সেই ঈশ্বরের যে অল্টার আছে, যে প্রতিমূর্তি আছে ওই ক্রসের মতো, তার সেই সম্মান মাল্যটা সেখানে টাঙিয়ে দিলেন। বিদ্যাসাগর তো ফোর্ট উইলিয়াম কলেজে চাকরি পেয়েছেন, সংস্কৃত কলেজে চাকরি পেয়েছেন, প্রিন্সিপাল হয়েছেন। 16 টাকা যখন সোনার ভরি, তখন 500 টাকা তার মাইনে ছিল। তিনি কখনো কালীঘাটে গিয়ে পুজো দিয়েছেন, কিংবা দেবতার কোনো স্মরণ করেছেন, কিংবা এই তোমার জন্য আমার এই লাভটা হলো, সেই জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ বলে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি, এরকম কোথাও তার জীবনে কোথাও নেই, কখনো তিনি করেন। সুতরাং ইতালীয় রেনেসাঁসের হিউম্যানিস্টদের যে সেকুলারিজম, আর আমি পেত্রার্কার উদাহরণ দিয়ে বললাম, আর বিদ্যাসাগরের যে সেকুলারিজম, অর্থাৎ বিদ্যাসাগরের যে ধর্ম থেকে নিজের মনকে সরিয়ে নেওয়ার ব্যাপার, যেটা
সেই ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম, মানে তাদের থেকেও তিনি প্রাগ্রসর ছিলেন বলে আমি মনে করি, বা তার জীবন দৃষ্টান্তে আছে। যখন সংস্কৃত কলেজের সিলেবাস হলো, সিলেবাস যখন তিনি নতুন করে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়ে তিনি সিলেবাস নতুন করে ফর্ম করলেন, সেই ফর্ম করার পর পুজো শেখানো হয়, দেবার্চনা শেখানো হয়, এরকম একটি বই ছিল পাঠ্য। বিদ্যাসাগর সেটাকে বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে বললেন যে এটার কোনো একাডেমিক কোয়ালিটি নেই, এটা ব্রাহ্মণদের জীবনযাপনের জন্য একটা ব্যবসায়িক লাভ এই বইটা থেকে হতে পারে, কিন্তু একাডেমিক ইনস্টিটিউশনে এই বই পড়ানো চলবে না, একদম ক্যাটেগরিক্যালি সেটাকে বাদ দিয়ে দিলেন। কাজেই বিদ্যাসাগরের জীবনাচরণে এবং তারপর এতে একটা জায়গায় পরিষ্কার তিনি বলেওছেন যে হা ধর্ম, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাবে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডের মধ্যে কোনো একটা জায়গায় তিনি লিখেছেন, হা ধর্ম, হ্যাঁ তোমার মর্ম বোঝা ভার, কিসে তোমার রক্ষা হয় আর কিসে তোমার লয় হয় তা তুমিই জানো। এই হচ্ছে ধর্ম সম্পর্কে তার বক্তব্য। হা ধর্ম, কিসে তোমার লয় হয় কিসে তোমার রক্ষা হয় তা তুমিই জানো। একটা জায়গায় তিনি পরিষ্কার লিখেছেন যে ধর্ম কি বুঝা যায় না, ধর্ম কি বুঝিয়া কোনো লাভ নাই। এটা তিনি বলছেন। সিলেবাসের মধ্যে যখন ভ্যালেন্টাইনের সঙ্গে তার তর্ক হলো সংস্কৃত। হ্যালো, এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড, শুনতে পাচ্ছেন? বলছি হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। 2 মিনিট আপনার কথা শোনা যায়নি, নেটওয়ার্ক একটু রিপিট করবেন? আমি বলিনি কিছু বলিনি, আমি বুঝতে পেরেছিলাম, আমি বেরিয়ে গেছি। হ্যাঁ, যখন ভ্যালেন্টাইনের সঙ্গে যখন বেনারসের সংস্কৃত কলেজ যে ছিল, এখানকার কর্তারা বিদ্যাসাগরকে সামলাতে পারছিলেন না বলে তারা তখন ভ্যালেন্টাইনকে ইনভাইট করলেন, করে বললেন যে দেখো তো সিলেবাস এইরকম সব ফ্রেম করতে চাইছে, এটা কি ঠিক হচ্ছে? ভ্যালেন্টাইন বললেন না না, এগুলো ঠিক হচ্ছে না, এই করলে ভালো হয়। তখন বিদ্যাসাগর পরিষ্কার তাতে যে নোট দিলেন, সেই নোটের মধ্যে তিনি লিখেছেন যে বেদান্ত হচ্ছে ভ্রান্ত, বেদান্ত হচ্ছে ভ্রান্ত, এটা এই দর্শনটা শেখানোর কোনো দরকার নেই। বাটলের দর্শন ইউরোপে, সেটা যেমন ভ্রান্ত, সেটাও শেখানোর দরকার নেই, এই বেদান্তও শেখানোর দরকার নেই। ভেবে দেখুন, রামমোহন রায় বেদান্ত নিয়ে তার প্রথম গ্রন্থ লিখলেন হিউম্যানিজমের রিভাইভ করার জন্য। তিনি করলেন কি না, বেদান্তের মধ্যে বা ব্রহ্মসূত্রের মধ্যে শঙ্করাচার্যের লেখা ব্রহ্মসূত্রের যে ভাষ্য, সেই ভাষ্যের মধ্যে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে তিনি রিভাইভ করলেন আমাদের সংস্কৃতিতে। আর ঠিক তারপরেই বিদ্যাসাগর এসে বলতেন যে বেদান্ত হচ্ছে ভ্রান্ত। এটা হচ্ছে সেকুলারিজম আর স্পিরিচুয়ালিজম, এই দুটোর মধ্যে তফাৎ। বেদান্তকে ভ্রান্ত বলার মতো যে দুঃসাহসিক যে বোধ বা চিন্তা বা চেতনা, যে মননশীলতা এবং যে ধৃপ্ততা, যে পৌরুষ, এইটা বিদ্যাসাগরের মধ্যে ছিল। এই অর্থাৎ ধর্মকে কোনোভাবে অ্যালাউ নয়, না পাঠ্যসূচির মধ্যে, না জীবনাচরণের মধ্যে, না সংস্কৃতির মধ্যে, না চলাফেরার মধ্যে, কোনো কিছুর মধ্যে নয়। তিনি তার নিজের জীবনেও নেননি এবং তা কাউকে নিতেও বলেননি। সংঘাতের জায়গায় যায়নি, এটা তো পারিবারিক সংস্কৃতির সঙ্গে সংঘাতের জায়গায় তিনি যাননি, এটা ঠিকই, কিন্তু নিজে কখনো ওইসবের মধ্যে তিনি কখনো প্রবেশ করেননি। ধর্মীয় সংস্কৃতির যে ধর্মনিরপেক্ষতার যে ধর্মকে বাদ দিয়ে যে জীবনকে পরিচালনা করা যায়, সমাজকে গঠন করা যায়, মানুষের জন্য কাজ করা যায়, মানুষের শিক্ষার অগ্রগতির জন্য, শিক্ষা বিস্তারের জন্য ধর্মের কোনো প্রয়োজন নেই। খ্রিস্টান মিশনারিরা এখানে যে স্কুল করতো বা শিক্ষার যে প্রসার করতো, তাদের মূল টার্গেটই ছিল যে
ঈশ্বরকে নিয়ে অর্থাৎ আধ্যাত্মিক চেতনাকে বৃদ্ধি করার জন্য, খ্রিস্টিয়ান বোধকে সঞ্চারিত করার জন্য শিক্ষা হচ্ছে একটা পারপাস, শিক্ষা হচ্ছে একটা উপায়। শিক্ষাটা তারা স্কুল খুলছেন, উইলিয়াম ক্যারি অনেক স্কুল করেছেন, কিন্তু সেই স্কুলের মূল লক্ষ্য হচ্ছে যে দেশীয় ছেলেমেয়েরা, দেশীয় মানুষরা খ্রিস্টিয়ান ধর্মের প্রতি আকৃষ্ট হবে। অর্থাৎ শিক্ষা হচ্ছে ধর্মে আকৃষ্ট করার একটা পথ এবং পদ্ধতি হিসেবে মিশনারিরা নিয়েছিলেন। যখনই কোনো এডুকেশনাল সিস্টেম, মাদ্রাজের হিস্ট্রিতেও আমরা পেয়েছি, এখানকার হিস্ট্রিতেও আমরা দেখতে পাই যে যেই ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার প্রশ্ন যখন উঠবে তখন মিশনারিরা অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। যে জন্য হিন্দু কলেজে ধর্মনিরপেক্ষ শিক্ষার যে প্রকল্প গোঁড়া এদেশের সমাজপতিরা যখন করলেন, তারা খ্রিস্টিয়ানিটিকে আটকানোর জন্য এটা করেছিলেন। যাই হোক না কেন, কিন্তু সেটা খুব পজিটিভ একটা দিক ছিল। তখন আলেকজান্ডার ডাফ, মিল এরা সব বক্তৃতা আরম্ভ করলেন যে হিন্দু কলেজের ছেলেরা যাতে সেখানে এসে খ্রিস্ট ধর্মে আকৃষ্ট হয়, সেই জন্য তারা গডলেস এডুকেশন, এইটা তাদের চিন্তার মধ্যে ছিল না। বিদ্যাসাগর সংস্কৃত কলেজে, অর্থাৎ হিন্দু কলেজ নন, তিনি হিন্দু কলেজের ছাত্র নন, সংস্কৃত কলেজের ছাত্র, এবং সংস্কৃত কলেজের যে মাস্টাররা ছিলেন সকলেই ধর্মভাবাপন্ন। 1829 সালে যখন সতীদাহ রোধ আইন বেন্টিং পাস করলেন, তখন ধর্মসভাতে এদেশের সমাজপতিরা এবং রক্ষণশীল ধনাঢ্য ব্যক্তি, পণ্ডিত, বিদ্বান যারা, তারা সব সমবেত হলেন। শত শত মানুষ সেখানে সমবেত হলেন যে আমাদের ধর্ম আক্রান্ত, সতীদাহ হচ্ছে আমাদের ধর্মীয় ব্যাপার, সেখানে বিদেশি শাসকরা হস্তক্ষেপ করছে, সুতরাং এর প্রতিবাদ করতে হবে। সেখানে সংস্কৃত কলেজের সমস্ত পণ্ডিতরা ধর্মসভায় গিয়ে মিলিত হয়েছেন। তারা সব ড্রাফট তৈরি করেছেন, কি লিখতে হবে, কি প্রমাণ শাস্ত্রে আছে, সতীদাহ যে আইন সিদ্ধ আমাদের ধর্মের মূল একটা পালনীয় ব্যাপার, সেটাতে হস্তক্ষেপ করা যাবে না। তারা সব তথ্য জোগাড় করছেন, সূত্র জোগাড়। সেই কলেজের মাস্টারমশাইরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ আইন পাস করছেন, রামমোহনের পথেই তিনি সমাজ সংস্কারে গেছেন, যখন তিনি বিধবা বিবাহ আইন পাস করছেন, মিরাকল, মানে ভাবা যায় না, সংস্কৃত কলেজের সমস্ত পণ্ডিতরা বিদ্যাসাগরের সঙ্গে। বিধবা বিবাহের আসরে সংস্কৃত পণ্ডিতরা বসে আছে, সংস্কৃত পণ্ডিতরা শত শত সংস্কৃত পণ্ডিত নিমন্ত্রিত, তারা এসে অংশগ্রহণ করছে। বিদ্যাসাগর এই র্যাডিক্যাল চেঞ্জ করে দিয়েছেন। অর্থাৎ ধর্মের সঙ্গে সমাজের কল্যাণের যে সম্পর্ক, সেই কল্যাণের সম্পর্কটাকে যেভাবে রামমোহনের সময়ে ছিল 1829 সালে যেটা ছিল, 1856 সালে বিদ্যাসাগর যখন সেই সংস্কৃত কলেজ, যে যার পণ্ডিতেরা সতীদাহ প্রথাকে মদত দিতে সবাই উন্মুখ হয়েছিল, সেই সংস্কৃত কলেজের পণ্ডিতরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে সকলেই বিধবা বিবাহের সপক্ষে তারা চলে এসেছে। এটা হয়েছিল বিদ্যাসাগরের অসামান্য তার যে ব্যক্তিত্ব, অসামান্য তার যে মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা, তাদের সপক্ষে আনার যে নানাভাবে তিনি সব শিক্ষক, ছাত্র এদের সঙ্গে সব সম্পর্ক রচনা করতেন, এবং তারা এমন কৃতজ্ঞ ছিলেন, বিদ্যাসাগরকে অস্বীকার তারা করতে পারেননি। তারা সবাই বিধবা বিবাহের পক্ষে দাঁড়িয়েছেন, বিদ্যাসাগরের পক্ষে দাঁড়িয়েছেন। ধর্মনিরপেক্ষতার সংস্কৃতিকে আমাদের সামাজিক জীবনের সংস্কৃতির সঙ্গে যোগ করে দিতে পেরেছেন বিদ্যাসাগর। এই যে বিদ্যাসাগরের এই যে রূপ, এই যে মূর্তি, একবার আমার মনে আছে, এক সময় আইনমন্ত্রী ছিলেন মনসুর হবিবুল্লাহ, একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমি চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে 5 দিন ধরে। তো সেই ইন্টারভিউতে নানাভাবে উনি নানা সব মজার কথা বলতেন আর কি। তো বলতে বলতে একসময় বললেন, এই বিদ্যাসাগরকে যে সাক্ষরতা আন্দোলনের একজন মুখ্য চরিত্র হিসেবে স্থাপন করা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কেন ঠিক হচ্ছে না? কেন বলে, উনি বলেছিলেন, উনি আমার কাছে যেটা বলেছেন সেটা হচ্ছে যে বিদ্যাসাগরের মূল যে কাজ, সেটা হচ্ছে কিন্তু ধর্ম বিযুক্ত একটা সামাজিক সংস্কৃতি গড়ে তোলা। শিক্ষা প্রসারের জন্য অনেক মানুষ অনেক কিছু করেছে, বিদ্যাসাগর তার মধ্যে একজন। কিন্তু ধর্মনিরপেক্ষতার সংস্কৃতিকে আমাদের সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করার যে মূল কাজ, সেটা বিদ্যাসাগর যেভাবে করেছেন,
সেইটাকেই আমাদের সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। বামপন্থী দৃষ্টিভঙ্গি থেকে, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি থেকে বিদ্যাসাগরের সর্বোচ্চ কৃতিত্ব হিসেবে এটাকেই স্বীকার করা উচিত। এটা তিনি বলেছিলেন আর কি। কিন্তু শিক্ষা এবং সাক্ষরতা আন্দোলনের মুখ্য চরিত্র হিসেবে বিদ্যাসাগরকে প্রতিষ্ঠিত করার ভুল এরকম কোনো ক্রমেই নয়। তার লেখা ক খ বর্ণ পরিচয় পড়েই তো আমরা মাতৃভাষার মধ্যে প্রবেশ করেছি, সেটা যেমন তার প্রধান কৃতিত্ব, কিন্তু ধর্মনিরপেক্ষতার কথাটা এটা খানিকটা পেছনে চলে গিয়েছিল। আবার নতুন করে বিদ্যাসাগরকে চিনে নেওয়ার আমাদের প্রয়োজন হচ্ছে এই জন্যে যে 19 শতকের বাংলার সমাজ এবং সংস্কৃতির ক্ষেত্রে অনেকখানি আমরা এগিয়ে যেতে পেরেছিলাম। অত্যন্ত কঠিন, বিপরীত, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সেই প্রতিকূলতা শাসকদের দিক থেকে ছিল। একটা ইউরোপীয় কলোনিয়াল পাওয়ার আমাদের করছে, শাসন করছে, ডমিনেট করছে। নিচু চোখে তারা দেখে, হেয় করে তারা আমাদের মর্যাদাকে ক্ষুণ্ণকারী, আমাদের শাসন করছে তারা বাইরে থেকে এসে। আর এটা হচ্ছে আমাদের দেশে যে সামন্তবাদী সংস্কৃতি ছিল, ধর্মের পঙ্কিল যে রূপ, সেই রূপটাকে তারা একেবারে মনে করেছিল এটা প্রসাধনের জিনিস। হ্যাঁ, নানান দেবতা, নানান মত, নানান চিন্তাধারা, নানান জাতি, এইসবের মধ্যে ছিন্ন ভিন্ন, সতীদাহ, বিধবা মেয়েদের উপর যে নিষ্পেষণ, উইকার সেক্স, এই কঠিন জটিল একটা পরিস্থিতির মধ্যে ভারতবর্ষ তখন ছিল। সেই পরিস্থিতির মধ্যে যারা কাজ করেছিলেন কিন্তু তারা কিন্তু কেউ সেই অর্থে বলতে গেলে পলিটিক্যাল ম্যান কেউ নয়। আক্ষরিক অর্থে পলিটিক্যাল ম্যান বলতে যা বোঝায়, রাজনীতিকে হাতিয়ার করে সবকিছু বদল করতে হবে, পাল্টাতে হবে, উন্নতি করতে হবে, এই ব্যাপারটা তাদের ছিল না। তারা সোশ্যাল রিফর্মার, সবাই সমাজের কথাটাই ভেবেছেন। পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনের অনুষঙ্গে আবশ্যিকভাবে সমাজ সংস্কারের ব্যাপারটা খানিকটা পিছনে চলে গেল, সামনে চলে এলো রাজনীতি। নানান নেতাদের, গান্ধীজি, চিত্তরঞ্জন দাস, এদের নেতৃত্বে আমরা রাজনীতিতে, সুভাষচন্দ্র বসু, আমরা রাজনীতিকে আশ্রয় করলাম। সমাজ সংস্কারের ব্যাপারটা ক্রমশ পিছনে চলে গেল। দুর্ভাগ্যক্রমে আমরা এখন যে অবস্থার মধ্যে চেয়েছি, এটা 20 শতকটা এরকম ভাবেই গেছে। 20 শতকের শেষ থেকে আবার ফিরে এলো ধর্ম, অর্থাৎ যে ধর্মকে সমাজ সংস্কারের ক্ষেত্রে আমরা সরিয়ে দিতে পেরেছিলাম বিদ্যাসাগরের নেতৃত্বে, সেই ধর্মকে আবার যে রাজনীতি হয়েছে সেই রাজনীতির সঙ্গে ধর্মকে যোগ করে, অর্থাৎ ডাবল পাওয়ার, আরো শক্তিশালী। শুধু রাজনীতি নয়, উপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে যে রাজনীতির, তার একটা রূপ ছিল, তার একটা তীক্ষ্ণতা ছিল, তার একটা তার একটা প্রয়োজনীয়তা ছিল। কিন্তু সমাজকে নতুন করে সাজাতে হবে। এখন সমাজ সংস্কার এবং সমাজ সম্পর্কে চিন্তাধারা সেটা এখন 20 মাও জলে চলে গেছে। বিদ্যাসাগর, রামমোহন রায় বা এরা যে সমাজ সংস্কারের জন্য যে মাথা ঘামিয়েছিলেন, সেই লোক আর নেই। এখন হয় রাজনীতি, কোনো না কোনো রাজনীতির মধ্যে সেই লোক থাকবে যারা সমাজের জন্য কাজ করতে চায়, মানুষের জন্য কাজ করতে চায়। প্রিটেনশন, অর্থাৎ দেখাবে যে, কিন্তু আসলে তারা কিছুই করছে না সমাজের জন্য, মানুষের জন্য তারা কিচ্ছু করছে না। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে সেটাকে আরো জোরালো করার জন্য তার সঙ্গে ধর্মের একটা গ্রন্থি বন্ধন করা আছে। তার ফলে এখন আমরা যে অবস্থার মধ্যে আছি, 19 শতকের বাংলার সমাজ সংস্কারের যে উজ্জ্বল একটা দুয়ার খুলে দিয়েছিলেন এরা, রামমোহন বিদ্যাসাগররা, সতীদাহ প্রথা এবং বিধবা বিবাহ প্রবর্তনের মধ্যে দিয়ে কটা বিধবার বিবাহ হয়েছে এবং কতজন সতীদাহ হতো এবং সতীদাহ থেকে উদ্ধার করা গেছে, এটা মূল ব্যাপার না। মূল ব্যাপারটা হচ্ছে আঘাতটা, অর্থাৎ দীর্ঘদিন ধরে চলে আসা একটা ধর্মবিশ্বাসের সঙ্গে যুক্ত একটা ব্যাপারকে সরিয়ে, জগদ্দল পাথরকে সরিয়ে নতুন একটা ঝর্ণাকে খুলে দেওয়া, জীবনের ঝর্ণাকে খুলে দেওয়া, এইটা তারা করতে পেরেছিলেন। কিন্তু এখন আমরা সেটা করতে পারছি না, আমরা সেই জায়গায় নেই। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মতো মানুষ, যিনি ওই আমি তো একটা আয়সাগর ব্যয়সাগর বিদ্যাসাগর বলে একটি গ্রন্থে আমি হিসেব করে দেখিয়েছি যে বিদ্যাসাগর সারা জীবনে প্রায় 17 থেকে 18 লক্ষ টাকা উপার্জন করেছিলেন। মানে সেটা যদি এখনকারের অঙ্কে, এখনকারের মুদ্রা মূল্যে যদি নেওয়া হয়, তাহলে কয়েকশো কোটি টাকা হবে। হ্যাঁ, একটা প্যারামিটার যদি ধরেন, 16 টাকা ভরি সোনা ধরে, 16 টাকা ভরি সোনা আর এখন কত টাকা ভরি সোনা, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা যদি আপনি 17 লক্ষ টাকাকে ইনটু করে দেন, তাহলে পরে অত টাকা উপার্জন করে দেন। লোকটার কি লেগেছে? কিছুই লাগেনি। ওই তো 1 টাকা দামের ধুতি আর 12 আনা দামের একটা ওড়নি বা জামা,
আর একটা 58 দামের টুটি, এটা দিয়ে জীবন খেয়েছেন খুব সামান্য। কলকাতায় এসছেন 1829 সালে, আর বাড়ি করেছেন 1872-74 সালে। তার মধ্যে 500 টাকা মাইনের চাকরি তার 500 টাকা মাইনের চাকরি তার করা হয়ে গেছে, 38 বছর বয়সে চাকরি ছেড়ে দিয়েছেন। তো সেই লোকটি মানুষের জন্য এত কাজ করেছেন, লেখাপড়ার দিক থেকে হোক, সমাজ সংস্কারের দিক থেকে হোক, মানুষকে সাহায্য করার দিক থেকে হোক। প্রতি মাসে তিনি প্রায় 900 থেকে 1000 টাকা বিভিন্ন জনকে, তার মাসের প্রথমেই বিভিন্ন জনকে তিনি দিতেন, এবং অসুস্থ যার বস্ত্র নেই তাকে তিনি বস্ত্র দিয়েছেন, যার শিক্ষা নেই তাকে তিনি তার শিক্ষার ব্যবস্থা করেছেন, যার চাকরি নেই তার নানা কতজনের যে চাকরি করেছেন। আপনারা কলকাতায় এখনো পর্যন্ত তার সেই এগুলো সংস্কৃতি গুলো রয়ে গেছে। আপনারা কলকাতায় যারা বই কম্পোজ করে, এই এখন টাইপ রাইটার চলে গেছে, যাকে বলা হয় কাঠের মেশিন চলে গেছে, লোহার মেশিন চলে গেছে, লেটার প্রেস যেটা, সেই লেটার প্রেস চলে গেছে, এখন আবার অন্য ডিটিপি যুগ এসছে, কিন্তু লেটার প্রেসের লোকেরাই আবার কিন্তু ডিটিপিতেই মূলত এসছে। সেই লোকগুলোকে জিজ্ঞেস করবেন কোথায় বাড়ি, সব বলে মেদিনীপুর এবং ঘাটালের আশেপাশে। বিদ্যাসাগর এদের নিয়ে তার তো প্রেস ছিল, সংস্কৃত যন্ত্র প্রেস ছিল, ওদের তিনি একেবারে দলে দলে সব লোকদের নিয়ে এসে ওই কাজ শিখিয়েছেন, এবং সেই সংস্কৃতি এখনো রয়েছে। পুরুষানুক্রমে সেই সংস্কৃতি মেদিনীপুরের লোকেরাই সব এখানে টাইপ করে, সব বই টাইপ করে দেখবে, সব ঘাটালের লোক বা আশেপাশের মেদিনীপুরের লোক। বিদ্যাসাগর যে কত রকম ভাবে কত মানুষকে কিভাবে সাহায্য করেছেন। ধর্ম ছাড়া জীবন চলবে না, ধর্ম ছাড়া লেখাপড়া হবে না, ধর্ম ছাড়া সমাজ অচল, ধর্ম ছাড়া মানুষ বাঁচবে না, এই যে বোধ, এই কথা যারা বলে, 200 বছর বাদে ধর্ম বাদ দিয়ে একটা মানুষ যে জীবন লালন করেছে, যে জীবনের মধ্যে ছিল, 200 বছর বাদে তাকে আমরা কেন স্মরণ করছি? তার 200 বছর বাদে ধর্ম ছাড়া একটা মানুষ বেঁচে থাকতে পারে? একটা মানুষ 200 বছর বাদেও আমাদের কাছে, আমি তো এই 2020 সালে তখন ওইসব করোনায় আক্রান্ত হয়ে আমাদের সমাজ একদম জর্জরিত, ঘরের মধ্যে ঢুকে গেল। তা সত্ত্বেও আমি দেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে যে অনুষ্ঠান হয়েছে, কোন মানুষকে নিয়ে কোন দেশে এত অনুষ্ঠান হয়েছে এরকম বলা যায় না। এমন কোন স্কুল ছিল না, এমন কোন কলেজ ছিল না, এমন কোন বিদ্যালয় ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না, এমন কোন লাইব্রেরি ছিল না, এমন কোন নাট্য সংগঠন ছিল না, এমন কোন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল না যারা বিদ্যাসাগরকে নিয়ে অন্তত একদিনের জন্য কোনো আলোচনা করে। তাহলে বিদ্যাসাগরকে নিয়ে মানুষের এই যে আগ্রহ, বিদ্যাসাগরকে প্রতি যে এই যে শ্রদ্ধা, যে লোকটা ধর্মই পালন করেনি তার প্রতি এত শ্রদ্ধা কেন? রবীন্দ্রনাথ ধরেছিলেন, রবীন্দ্রনাথ বলেছেন যে দয়া নয়, বিদ্যা নয়, ধর্ম নয়, বিদ্যাসাগর চরিত্রের প্রধান গুণ যেটা, সেটা হচ্ছে অক্ষয় মনুষ্যত্ব, মানবতাবাদ, শুধু মানুষ। এই মানুষের যে উজ্জ্বল রূপ বিদ্যাসাগর স্থাপন করে গেছেন তার নিজস্ব ব্যক্তিগত জীবন লালনের মধ্যে দিয়ে। হিন্দু প্যাট্রিয়ট একবার লিখেছিল যে বিদ্যাসাগর যা উপার্জন করে, দ্যাট ইজ নট হিজ, এটা তার নয়। তার সামান্য অন্ন, সামান্য তরি তরকারি এবং সামান্য পোশাক এবং সামান্য বাড়িতে থাকতে তার কোনো অসুবিধা হয়নি, নিজের জন্য খুব সামান্য ব্যয় করেছেন, সবটাই তিনি দিয়েছেন মানুষের জন্য। এই যে ফর দি ম্যান, এই যে মানুষের জন্য শিক্ষা, মানুষের জন্য সহযোগিতা, মানুষের জন্য সমাজ, মানুষের জন্য সমস্ত কিছুকে রচনা করা, এই যে কি দিয়ে না, কর্মশক্তি দিয়ে। মাইকেল যে কথাটা বলেছিলেন বিদ্যাসাগরের মূল্যায়নে, যে এনার্জি, উইজডম অফ অ্যান অ্যানসিয়েন্ট এজ, প্রাচীন মুনি ঋষির মতো বিদ্যা, জ্ঞান, প্রাচীন মুনি ঋষিদের মতো জ্ঞান, আর এনার্জি অফ অ্যান ইউরোপীয়দের মতো কর্মশক্তি, হার্ট অফ এ বেঙ্গলি মাদার, বাঙালি মায়ের মতো কোমল, অনুভবশীল, অনুভূতিশীল একটা হৃদয়। এই তিনটে বিষয় একসঙ্গে করলে যা হয় সেই হচ্ছে কমপ্লিট ম্যান। গোয়ালিয়র শুটিং করলে কমপ্লিট ম্যান হয়, আপনারা বিজ্ঞাপনে দেখতে পান। বিদ্যাসাগর ছিলেন কমপ্লিট ম্যান, তার মধ্যে কর্মশক্তি, তার মধ্যে মেধা শক্তি এবং তার মধ্যে হৃদয়বৃত্তি, অনুভূতি, এই তিনটে একসঙ্গে হয়েছিল। এবং ধর্ম বাদ দিয়ে তার
যে জ্ঞান, সেই জ্ঞান ধর্ম বিযুক্ত, তার যে কর্ম কাজ সেটা হচ্ছে ধর্ম বিযুক্ত, তার যে হৃদয় ঈশ্বরের কাছে চোখের জল নয়, মানুষের জন্য চোখের জল ফেলা, তার হৃদয় হচ্ছে মানুষের জন্য। কারমাটারে গেছেন শিবাপ্রসন্ন ভট্টাচার্য উকিল, তাকে জিজ্ঞেস করছেন যে আপনার শরীর তো খারাপ, এখানে এসে নিশ্চয়ই ভালো থাকেন। বিদ্যাসাগর বললেন না, আমি ভালো থাকি না। কেন ভালো থাকেন না কেন? বিদ্যাসাগর যেটা বললেন, বললে এখানে এক একজন সাঁওতাল, এরা 1 সের চালের ভাত, এরা 500 ডাল, 500 আলু, মানে আধসের আলু এবং আধসের মাংস অনায়াসে খেতে পারে একজন। সেই জায়গায় এক একজন পোয়াটা ভুট্টা খেয়ে এরা বেঁচে থাকে। তো এর মধ্যে আমি ভালো করে খাওয়া দাওয়া করবো, আমি কি তা থাকতে পারি? আমি কি ভালো থাকতে পারি? বলে তারপরের লাইনটা আছে, বিদ্যাসাগর আকুল হয়ে কাঁদতে লাগলেন। এই যে চোখের জল মানুষের জন্য, দেবতার জন্য নয়, মানুষের জন্য, এই যে চোখের জল, এই যে অনুভূতিশীল হৃদয়, এই যে কম্পন। তোমরা মনে করো যে মহিলাটা বিধবা হইলেই পাষাণবৎ হইয়া যায়, পাষাণ হয়ে যায় না, সে মানুষ থাকে, রক্ত মাংসের মানুষের অনেক চাহিদা আছে, সেই চাহিদা থেকে তাকে সরিয়ে দিচ্ছ। জীবনের যে মূল শর্ত, সেই শর্ত থেকে তাকে সরিয়ে দিচ্ছ। বিধবা বিবাহ হচ্ছে একটা অনুষ্ঠান নয়। একটা নারী 9 বছর, 10 বছর, 7 বছর, 8 বছর বয়সে সে বিধবা হয়েছে, সারা জীবন সে রঙিন কাপড় পরতে পারবে না, ভালো বিছানায় শুতে পারবে না, ভালো খাবার খেতে পারবে না, তার জীবনের নিজস্ব যে চাহিদা আছে, জৈবিক চাহিদা আছে, সেটা পূরণ করতে পারবে না। এর মধ্যে শত শত নারী রয়েছে, তাদের উদ্ধার করতে হবে। এটা সমাজ সংস্কার মানে হচ্ছে মানে কতগুলো যাকে বলা হয় যান্ত্রিক ব্যাপার নয়, একটা আইন নয়, ওটা ওর মধ্যে অনুসূত হয়ে আছে একটা মানবিক হৃদয়। এই মানবিক হৃদয়ের অধিকার তার ছিল, সেই কারণে তিনি কমপ্লিট ম্যান, সম্পূর্ণ মানুষ। এবং যারা এখন বলেন যে মন্দির, যারা এখন বলেন যে মূর্তি, যারা এখন বলেন যে অমুক দেবতা তমুক দেবতা, হ্যাঁ, এর সব জয় জয়কার, এরাই সমস্ত। করোনার সময় কোথায় ছিল এইসব মূর্তি দেবতারা? আমাদের তো বিজ্ঞান বোধকে জাগৃত, আমাদের তো উন্নত হওয়ার কথা ছিল, তার জায়গায় আরাম দেখার। আমরা ইউরোপীয় লিটারেচার দেখেছি, এক একটা প্লেগ এসেছে, প্লেগ এসে একটা শহরের অর্ধেক মানুষকে নিয়ে চলে গেছে। এক একটা প্লেগের যে মহামারী, অর্ধেক লোকে চলে গেছে। চলে যাওয়ার পরে, প্লেগ হয়ে যাওয়ার পরে যে লিটারেচার তৈরি হয়েছে, সেই লিটারেচারতে দেবতার ক্ষমতা, দেবতার মহিমা, এগুলো সব কম হয়ে গেছে। অর্থাৎ লোকে বুঝে গেছে, তখন ইউরোপের লোকেরা তখন বুঝতে পারছে যে প্লেগের মতো এরকম একটা মহামারীকে রোগবার জন্য দেবতাদের কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যায় না, সুতরাং দেবতার জন্য সময় নষ্ট করা অর্থহীন। লিটারেচারে মানুষের সুখ দুঃখের কথা বলতে হবে। চসার থেকে আরম্ভ করে শেক্সপিয়ারের মধ্যে দিয়ে যে লিটারেচার আমরা ইংরেজি সাহিত্য বা ইউরোপীয় সাহিত্যে আমরা দেখতে পাই, সেখানে দেবতার মহিমা। আমরা তো অনেকদিন ধরে মঙ্গল কাব্য, দেবতার মহিমা কীর্তন করছিলাম। মাইকেলের সাথে প্রথম বললেন আমি কি ডরাইস কি ভিখারি রাঘবে, তার বন্ধুকে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই যে মানবতাবাদের যে জয়গান, দৈবীবাদকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে মানুষের কথা ভাবতে হবে, মানুষের কথা বলতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, তার জন্য বই লিখতে হবে, সে কিভাবে তার শিক্ষা ব্যবস্থা করতে হবে, স্কুল প্রতিষ্ঠা করতে হবে, বালিকা বিদ্যালয় করতে হবে, বিধবা বিবাহ প্রবর্তন করতে হবে, বাল্য বিবাহ রদ করতে হবে, বহু বিবাহ রদ করতে হবে। এই যে একটা মানে অক্টোপাসের মতো নানা রকম বাহু বিস্তার করে তিনি যে কাজ করেছেন, এ তো মানুষের জন্য কাজ। এই হচ্ছে মানবতাবাদ। ইতালীয় রেনেসাঁসে হিউম্যানিজম এই শব্দটা, ইতালীয় রেনেসাঁসে হিউম্যানিজম এই শব্দটার যে আক্ষরিক অর্থ ছিল, আমি একটা আর্টিকেলের মধ্যে দেখিয়েছি যে আসলে এখন মানবতাবাদ বলতে আমরা যা বুঝি, মানব কেন্দ্রিক ভাবনা, চিন্তা, কাজ, কর্ম, এই যে হিউম্যানিজম, সেটা সেই অর্থে ছিল না। হিউম্যানিজম হচ্ছে স্কলাস্টিসিজম, অযৌক্তিক ব্যাপারকে যুক্তি দিয়ে গার্ড করার কাজ, সেটা স্কলাস্টিসিজম করতো। হিউম্যানিজম কি করলো না, যুক্তিগুলোকে নিয়ে এলো সামনে এবং অযৌক্তিক গুলোকে পেছনে ফেলে দিল, উল্টো হয়ে গেল। স্কলাস্টিসিজমকে ভেঙে হিউম্যানিজম হচ্ছে একটা শিক্ষা দর্শন, হিউম্যানিজম হচ্ছে একটা বিদ্যা দর্শন, বিদ্যা, ফিলোসফি অফ এডুকেশন, এই অর্থে ছিল, আদি অর্থে ছিল। এবং তারা সেই জন্যে হিউম্যানিস্টরা সব করে থেকেই
গ্রিক এবং লাতিন সমস্ত সব গ্রন্থ, সেই গ্রন্থে সব পুরনো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল পুঁথি, সেগুলোকে পুনরুদ্ধার করেছে, সেগুলোকে অনুবাদ করেছে, সেগুলোকে টিকা ভাষ্য রচনা করেছে এবং সমকালের মানুষ যাতে বুঝতে পারে তার জন্য তাদের হাতে তারা তুলে দিয়েছে। বিদ্যাসাগরও তাই করেছেন, রামমোহনও তাই করেছেন, কিন্তু করতে গিয়ে তারা কিন্তু আধুনিক অর্থে হিউম্যানিজমের যে মূল কথা, যেটা মানুষের যে অস্তিত্ব, মানুষের যে সত্তা, সেই সত্তার যে রবীন্দ্রনাথের তো একবারে মানবতাবাদের যাকে বলা হয় মানে যাকে হারমোনি, হ্যাঁ, নানান বাদ্যযন্ত্রে বাজছে, নানান গান, একটা আসর ভর্তি হয়ে গেছে। তখন ছোট গল্পে একরকম মানুষ, গীতি কবিতায় আর একরকম মানুষের কথা, উপন্যাসে আর একটা ক্রিটিক্যাল, একটা কনফ্লিক্টিং, একটা হচ্ছে মানে বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটতা, হৃদয় আমার নাচে রে আদিকে ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে, একটা মানুষের হৃদয়ের যে নৃত্যশীল আনন্দ, সেই আনন্দ বিচ্ছুরণ হচ্ছে গীতি কবিতার মধ্যে। উপন্যাসের মধ্যে মানুষের ক্রিটিক্যাল, মানুষের হাতের কথাকে খুলে খুলে তিনি দেখাচ্ছেন। নাটকের মধ্যে আর একরকম মানুষ। এই যে এত রকম মানুষের যে রূপ, সেই রূপকে তুলে ধরার জন্য ইতালীয় রেনেসাঁস আত্মপ্রকাশ করেছিল চিত্রকলার মধ্যে, ছবির মধ্যে। বাংলা রেনেসাঁস ভাষার মধ্যে, সাহিত্যের মধ্যে তারা আত্মপ্রকাশ করেছে। ওদের লিওনার্দো দা ভিঞ্চি আছে, ওদের মাইকেল অ্যাঞ্জেলো আছে, টিসিয়ান আছে, জর্জিনো আছে, রাফায়েল আছে, আমাদের আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ। লিটারেচার, ভাষার মধ্যে, সাহিত্যের মধ্যে দিয়ে আমরা আত্মপ্রকাশ করি। বাংলা ভাষা যখন জন্মগ্রহণ করতে, চর্যাপদ থেকে সে কবিতা লিখতে আরম্ভ করতে, সাহিত্যের মধ্যে সে আত্মপ্রকাশ করতে। সাহিত্যই হচ্ছে আমাদের এক একটা জাতি এক একটা আত্মপ্রকাশ করার জন্য একটা মাধ্যম নেয়। গ্রিক দেশ আত্মপ্রকাশ করার জন্য একটা মাধ্যম নিয়েছিল। এলিজাবেথিয়ান যে ইংরেজরা, তারা আত্মপ্রকাশ করার জন্য নাটককে ধরেছিল, ক্রিয়াশীল, অ্যাকশন ইন লাইফ, জীবনকে সক্রিয় জীবনের রূপ তারা ধরেছিল। ইতালীয় রেনেসাঁস চিত্রকলার মধ্যে দিয়েছিল, কোন দেশ গানের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেছে। আমরা আত্মপ্রকাশ করেছি কি? সেই ভাষার মধ্যে দিয়ে, সাহিত্যের মধ্যে দিয়ে। এই ভাষা এবং সাহিত্য যদি একদম 19 শতকের মাইকেল আসার আগে আমাদের সাহিত্যে কি ছিল? ভারতচন্দ্র শেষ করলেন তার অন্নদামঙ্গল কাব্য, কোন দেবতা বা দেবীর মহিমা প্রচারমূলক আখ্যান কাব্য। সরে আসছেন তিনি, ভেঙে আসছেন, বুঝতে পারছেন যে এটা দিয়ে আর চলবে না, অন্যরকম কথা। তার নগর পুরিলে দেবালয় কি এড়ায়, এই প্রশ্ন ভারতচন্দ্রের মধ্যেই এসে গেছে, যে আগুন লাগলে পরে দেবতার দেবালয় ও কিন্তু বাঁচবে না। এই প্রশ্ন, এই সংশয় তখন এসেছে। সেটাকে জোরালো হলো কি? আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, আমি কি রামচন্দ্রকে ভয় খাই? পর্বত গৃহচারী নদী বাহিরায় যাবে, সিন্ধুর উদ্দেশ্যে কার সাধ্য রোধে তার গতি। প্রমীলা বলছে একজন সামান্য নারী রামচন্দ্রের বিরাট বাহিনী বেষ্টন করে রেখেছে, যে দৈবীবাদের দ্বারা শাসিত এবং চালিত। একে মারার জন্য, ইন্দ্রজিৎকে মারার জন্য অস্ত্র সরবরাহ করছে দেবতারা, লক্ষণের হাত দিয়ে তাকে মারা হচ্ছে। অর্থাৎ দৈবীবাদের যে চক্রান্ত, সেই চক্রান্ত, সেই তার যে আরোপ, সেই আরোপ কাজ করে যাচ্ছে। তার বিরুদ্ধে লড়াই, সে হেরে যেতে পারে, বুক পোড়ানো দীর্ঘশ্বাসে তার কাব্য শেষ হতে পারে, বজ্রাহত বনস্পতির মতো, তবুও সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাইকেলের কাব্যের মধ্যে। এই যে মানবতাবাদ, এই মানবতাবাদের একেবারে জীবন্ত রূপ, জীবন্ত প্রতিমূর্তি, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে আমরা পেয়েছি। ইতালীয় রেনেসাঁস আমি ধরে ফেলেছি, সেখানকার সমস্ত হিউম্যানিস্টদের ব্যাপার স্যাপার সমস্ত আমি নিজের তন্ন তন্ন করে খুঁজেছি। সেখানে কোনো ডিলোজিও নেই যে 22 বছর 8 মাস বয়সে এমন ছাত্র তৈরি করতে পারে, যে ছাত্রদের 200 বছর বাদেও তাদের 200 বার্ষিকী পালন হয়। প্যারিচাঁদ মিত্র 200 বার্ষিকী পালন করা হয়েছে, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের 200 বর্ষ পালন করা হয়েছে। ডিলোজিওর ছাত্র এরা, 22 বছর 8 মাস 8 দিন যার আয়ু, মাত্র 5 বছর শিক্ষকতা করা এমন ছাত্র তিনি তৈরি করেছেন, যে ছাত্রদের শুধু তার নয়, সেই ছাত্রদের 200 বছর বাদেও তাদের মনে করার মতো সেই ছাত্র তারা তৈরি করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজনই এসেছেন আমার মনে হয় পৃথিবীতে, এর কোনো তুলনা কিছু নেই। কেন, শুধু মানবতাবাদকে আশ্রয় করে, মানবতাবাদকে বিচ্ছুরিত করে যে জীবনকে প্রতিষ্ঠিত করা যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার রূপ। এমন কোন হিউম্যানিস্ট ইতালীয় রেনেসাঁসে দেখিনি যে সংস্কৃত কলেজের প্রিন্সিপাল 300 টাকা তার মাইনে, আরো 200 টাকা দক্ষিণবঙ্গের সহকারী স্কুল ইন্সপেক্টর হিসেবে তাকে দেয়া হচ্ছে, 500 টাকা মাইনের বেতনের চাকরি সে
গ্রীষ্মকালে সংস্কৃত কলেজের ছুটির সময় গরম বলে যে সময় শিক্ষক এবং ছাত্রদের বাড়ি থেকে বেরোতে অসুবিধা হয় বলে ছুটি হয়, সেই ছুটির মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, কোন জায়গায় লোকেরা আগ্রহী আছে সেখানে বিদ্যালয় স্থাপন করা যায়। তিনি দক্ষিণবঙ্গের স্কুল ইন্সপেক্টর হিসেবে 20টি বঙ্গ বিদ্যালয় এবং বলা হয় যে 35টি বালিকা বিদ্যালয়, যেটা সরকার আর পরে টাকা দেয়নি বলে সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল বা মরে গিয়েছিল, 35টি বালিকা বিদ্যালয় সরকারের অনুমোদনের অপেক্ষা না করেই তিনি স্থাপন করেছেন। তাই নয়, আমি এটা নিয়ে অনুসন্ধান চালিয়ে আমি পেয়েছি 88টা বিদ্যুৎ প্রতিষ্ঠানের উল্লেখ আমি করেছি আমার একটা লেখার মধ্যে, যে বিদ্যাসাগর 88টা, আরো বেশি হতে পারে, কিন্তু 88টা সাক্ষাৎ পেয়েছেন সেই বিদ্যালয়ে তিনি প্রতিষ্ঠা করেন। গ্রামে গ্রামে বিদ্যালয়, কোনো হিউম্যানিস্টিক্যাল রেনেসাঁস এসব করেনি। তারা রাজার কাছে যাওয়ার চেষ্টা করেছে, তারা বণিকের অর্থনীতির কাছে যাওয়ার চেষ্টা করেছে, লরেঞ্জোর কাছে যাওয়ার চেষ্টা করেছে, তার গোল টেবিলে বসার জন্য তারা সচেষ্ট হয়েছে। নিজেদের নিজেদের বৃত্ত, নিজেদের বিদ্যা, নিজেদের প্রতিষ্ঠাকে উজ্জ্বল করার জন্য বিদ্যাসাগর সব কিছু ছেড়ে দিয়েছেন, সমস্ত কিছু বাদ দিয়ে দিয়েছেন। একা একটা মানুষ, কোনো রাজনীতি করেননি, কোনো ধর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, অথচ 200 বছর বাদে তাকে আমরা স্মরণ করছি। মূল তার যে সত্তা, মূল তার যে অস্তিত্ব, মূল তার যে তার কাছ থেকে যা নেওয়ার, সেটা হচ্ছে ওই ধর্ম নিরপেক্ষতা। রাজনীতির কথাটা আমি এখানে তুলছি না, তখন হয়তো সেই রাজনীতি সেই জায়গায় আসেনি। বিদ্যাসাগর যখন এসেছিলেন, উনি যদি সুরেন্দ্রনাথের পরের মানুষ হতেন, অর্থাৎ কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তীকালের সময় মানুষ হতেন, 19 শতকে 20 শতকের প্রথম দিকের মানুষ হতেন, তাহলে পরে রাজনীতিকে এড়াতে পারতেন কিনা তা আমরা জানি না। কিন্তু তিনি যে সময় ছিলেন সেই সময় রাজনীতিকে বাদ দিয়ে তিনি সমাজের জন্য, মানুষের জন্য এত রকম কাজকর্ম করে গেছেন। করা যায়, মানুষকে, মানবতাবাদকে প্রাধান্য দিয়ে। কি করুন সরি, নাতনি ঢুকে পড়েছিল। আচ্ছা, এই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। আমাদের যদি এখন এই সংকট সময়ে, যখন চারদিকে ঢাক ঢোল বাদ্য, মন্দির মসজিদ, শত শত মন্দির, শত শত দেবতা, এইসবের মধ্যে সমস্ত জাতি যখন ঢুকে পড়তে চাইছে, ঢুকে পড়তে বলা হচ্ছে, তার বিরুদ্ধে কোনো কথা বললে সব আমাদের যারা চিন্তাশীল মানুষ তারা সব মুখে সেলোটে পেটে বসে যান, তারা সব কথাবার্তা বলেন না, যেন দেখতে পাননি উনি কি বলছেন বা উনি কি লিখেছেন। এইসবে যখন নিশ্চুপ থেকে যান, সেই সময়ে অগ্রসর চোর চুরি করে। চোর তো একটা লোক, আর গ্রামে তো অনেক লোক থাকে। সব লোক যদি বেরিয়ে পড়ে আর চোর আর চুরি করতে পারবে না। সব লোক যদি মনে করে যে চুরি করছে, কি জানি আমার কি বিপদ হয়, আমি চুপ করে থাকি, চোর সেই সুযোগটা নেবে। এখন অবস্থা বা পরিস্থিতি যেভাবে যে জায়গায় আমরা এখানে উপনীত হয়েছি, ধর্মের সপক্ষে কথা বলার যে আয়োজন, অনুষ্ঠানের যে প্রকল্প, সেগুলো চারদিক থেকে আমাদের ঘিরে ফেলেছে। এর মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ধর্মনিরপেক্ষতার যে আদর্শ, সেই আদর্শের ব্যাপারটাকে আমাদের অনেক গুরুত্ব দেওয়ার কথা। এইখানে বক্তব্য শেষ করার আগে একটা প্রশ্ন, একটা বিষয় প্রদীপবাবু বলেছিলেন, সেটা হচ্ছে মুসলমান সমাজ সম্পর্কে তার মনোভাব। আমি দুটি লেখার মধ্যে দেখানোর চেষ্টা করেছি, দেখিয়েছি। বিদ্যাসাগর নতুন করে জানা, অন্যভাবে চেনা, এই দুটি বইয়ের মধ্যে, সেখানে দুটি লেখা আছে, সেই দুটি লেখার মধ্যে আমি দেখিয়েছি মুসলমান সমাজ সম্পর্কে তার কোনো দূরত্বগত ব্যাপার, যে সাম্প্রদায়িকতার যে ব্যাপার, কোনো চিন্তা বা চেতনা তার মধ্যে গুণাক্ষরেও কিছু ছিল না। আবুল হাসান চৌধুরী তিনি আমাকে জানিয়েছেন যে মুসলমান সমাজের সঙ্গে বিদ্যাসাগরের যে সম্পর্ক, সেই সম্পর্কের ব্যাপারে তিনি প্রচুর তথ্য পেয়েছেন, তা নিয়ে তিনি একটি বই লিখবেন। এবং তাদের তিনি দেখিয়েছেন যে তিনি আশ্চর্য হয়ে গেছেন যে এগুলো কেন বিদ্যাসাগর সম্পর্কে সব কথা বলা হয়েছে। বর্ধমানে যখন মহামারী 1868 সালে বিদ্যাসাগর যখন ওখানে কাজ করছেন, তখন তিনি যে মেডিকেল ক্যাম্প করেছিলেন,
বর্ধমানে বিদ্যাসাগর যে মেডিকেল ক্যাম্প করেছিলেন, সেই ক্যাম্প তিনি করেছিলেন যার বাড়িতে তিনি একজন মুসলিম, এবং দুজন তার কম্পাউন্ডার ছিল বিদ্যাসাগরকে সাহায্য করার জন্য, একজন গঙ্গাধর মিত্র আর একজন জায়েদির এক ভ্রাতুষ্পুত্র। এবং তিনি যে সেই কাঠমাটারে ওই জায়গা তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন আব্দুল জব্বার, ওই জাহিদ যে বিদ্যাসাগর সভ্য সমাজের প্রতি বীতশ্রদ্ধবশত তিনি চলে গেছিলেন বানপ্রস্থে। মোটেই নয়, বিদ্যাসাগর ওখানে কাজ করতে গেছেন, তিনি সাঁওতালদের পাশে থাকতে চেয়েছেন। কেননা সেটাও আমি ব্যাখ্যা করেছি, সেটাও আমি অন্য জায়গায় বলেছি। এটা তার বানপ্রস্থে যাওয়া না, এটা আরেকটা কর্মে আদাব শিকরের দিকে তার চলে যাওয়ার যে প্রবণতা ছিল, তার মধ্যে যে গ্রাম বেঁচে ছিল সেই গ্রামে তিনি, এটা তাকে যেতেই হতো। এটা তার জীবনের যে রূপরেখা, তার যা চক্র, সেই চক্রে এই কারমাটারটা বাদ দিলে বিদ্যাসাগরের অনেকখানি বাদ চলে যায়। কি বাদ চলে যায় সেটা যদি ভালো করে আমরা অনুধাবন করতে না পারি, তাহলে বিদ্যাসাগর চর্চাই আমাদের বৃথা। কলকাতার প্রতি শহরকে তিনি নিয়েছিলেন কোথায়, শহরে ঢুকেছিলেন কোথায়? রাজাদের সঙ্গে তিনি দেখা করতেন, লাট সাহেবের সঙ্গে দেখা করতেন, ওই তো ধুতি পাঞ্জাবি পরে। তার তো সাহেবের সঙ্গে ছোট লাটের সঙ্গে হ্যারিডে সাহেবের সঙ্গে দেখা করার জন্য চাপকান দু একবার পড়েছিলেন, বাট তারপর বলেছেন তোমার কাছে এখানে আমার পক্ষে আসা সম্ভব নয়, তার কারণ ওই চোগা চাপকান পরে আমি সংসদে আসতে পারবো না। এই বিয়েতে বসে বসে হুঁকো খাচ্ছেন, একটা চালের দোকানে হুঁকো খাচ্ছেন। যতীন্দ্রমোহন ঠাকুর ঘোড়ার গাড়িতে যেতে হঠাৎ দেখছেন যে বিদ্যাসাগর ওখানে বসে বসে হুঁকো খাচ্ছেন। ঘোড়া থেকে নেমে ওকে নমস্কার করে বললেন যে আপনার সবই ভালো, কিন্তু এই খোলার ঘরে বসে হ্যাঁ হ্যাঁ করে আপনি এখানে হাসতেন আর এই এদের সঙ্গে সব এ করছেন, এটা কিন্তু খুব ভালো দেখায় না। তখন যতীন্দ্রমোহন ঠাকুরকে বললেন যে কি করব বলো, তেলটা নুনটা কিনতে তো আমার এদের কাছেই আসতে হয়, এদের সঙ্গে কথাবার্তা না বলে এদের করে ছেড়ে আমি থাকতে পারবো না। তো তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি বলে দাও, তোমার ওখানে আর আমি যাব না। এই কথা বলার যে শক্তি, এই কথা বলার যে ক্ষমতা, এটা বিদ্যাসাগরের ছিল। তিনি কারমাটারের সাঁওতালদের ওখানে গেছেন, এটা পলায়ন নয়, এটা হচ্ছে তার নিজের ঘরে যাওয়া। আরো আদিমতম আরণ্যক উপন্যাসের যে নায়ক, সেই নায়ক ভানুমতির সঙ্গে তার রোমান্টিক সম্পর্কের জায়গাটা, সেটা একসময় শেষ হয়ে গেল। কেননা সে কলকাতায় ফিরে এসে আর সেখানে ফিরে যাবে না। অর্থাৎ সীমাবদ্ধতা আছে মধ্যবিত্ত শিক্ষিত মানুষদের মধ্যে। বিদ্যাসাগর সেই সীমাটাকে ভেঙে দিয়েছেন। ওটা তিনি ওখানে গেছেন, ওখানে থেকেছেন, তাদের জন্য কাজ করেছেন। এইটাকেও নিতে হবে। সুতরাং মুসলমান সমাজের সঙ্গে তার সম্পর্কের ব্যাপার যেটা, সেটা বিস্তারিত করার জায়গা এটা নয়। কিন্তু এটা আমি দৃঢ়ভাবে বলতে পারি যে চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী যদি পড়েন, তাহলে চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় লিখেছেন যে বিদ্যাসাগর কে দেখা যাচ্ছে যে মুসলমান পল্লীর মধ্যে তিনি গিয়ে একটি মুসলিম শিশু ছেলে, সে বিদ্যাসাগরের কোলে উঠবার জন্য চেষ্টা করছে আর কি। বিদ্যাসাগরের কোলে উঠেছে, বলছে তাতে তার উপবীতের কোনো অপবিত্র হয়নি। অর্থাৎ বিদ্যাসাগরের যে ব্রাহ্মণের উপবীত, মুসলমান ছেলেকে কোলে নেওয়ার জন্য সেটা যে অশুদ্ধ হয়ে যাবে, এটা বিদ্যাসাগরের মধ্যে সেই ভাবনাটাই ছিল না। এই যে তাদের জন্য ওষুধ দেওয়া, তাদের জন্য বস্ত্র দেওয়া, তাদের একটি মেয়ে বিয়ে দেওয়ার ব্যাপার, তিনি যখন যেতে ছিলেন মাঝে মাঝে নাতনিরা ঢুকে পড়ছে আর কি। যাই হোক, সাম্প্রদায়িকতার জন্য, উচ্চ বর্ণের জন্য বিদ্যাসাগর ব্রাহ্মণ ছিলেন, সুতরাং উচ্চ বর্ণের মানুষ, দলিত বা সাধারণ মানুষের চর্চা যারা করেন, তাদের মধ্যে অনেকে এরকম একটা বিতৃষ্ণা আছে যে বিদ্যাসাগর হচ্ছে ওই উচ্চ বর্ণের লোকেদের জন্য কাজকর্ম করেছে, সাধারণ মানুষের জন্য কিছু কাজকর্ম করেছে। ওর কাছে সাধারণ অসাধারণ, হিন্দু মুসলমান, রাজা এবং খোলার ঘরের দোকানদার, এর কোনো তফাৎ ছিল না। এই সীমারেখাটাকে তিনি ভেঙে দিয়েছিলেন। ধর্ম দিয়ে, রাজনীতি দিয়ে, প্রতিপত্তি দিয়ে,
অর্থ দিয়ে যে সব বিভাজনগুলো তৈরি হয়, বিদ্যাসাগর সম্পূর্ণভাবে তার থেকে বেরিয়ে আসা একজন মানুষ। খেতে পারে, যে বিধবা মেয়ে 9 বছর 10 বছর বয়সে বিধবা হয়ে গেছে, সারা জীবন তার থেকে বঞ্চিত থাকবে, তার জন্য চোখের জল ফেলতে পারেন, একটা সম্পূর্ণ মানুষ। এই পরিচয়টা নিয়েই বিদ্যাসাগর তার জীবন কাটিয়েছেন এবং আমাদের সামনে সেই দৃষ্টান্তটি রয়েছে। এইরকম একটা কঠিন, জটিল, খারাপ সময়ের মধ্যে যখন চারদিকে ধর্ম আমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে, যে সেটা বাদ দিয়ে কিছু হবে না, বিদ্যাসাগর যদি তার জীবনকে ওই রকম উজ্জ্বল জায়গায় নিয়ে যেতে পারেন, আমরা সামান্য মানুষ, আমরা কেন পারবো না? আমরা বিদ্যাসাগরের দলেতেই থাকতে চাই। এই কটি কথা বলে আমার কথা শেষ করলাম। এবারে যদি কিছু বিনিময়ের ব্যাপার থাকে, প্রশ্ন উত্তর থাকে। অনেক ধন্যবাদ অধ্যাপক মুখোপাধ্যায়কে। অনেক অজানা জিনিস জানতে পারলাম, খুব স্পষ্টভাবে তিনি অনেকগুলো কথাই বলেছেন। আচ্ছা, এখানে প্রকাশ কি আছো? প্রকাশ? আচ্ছা, আমি ততক্ষণ একটা প্রশ্ন করি, সেটা অবশ্য ঠিক ধর্ম নিয়ে নয়। ব্যাপার হচ্ছে বিদ্যাসাগর মারা গেছিলেন 1891 সালে, তাই তো? আর 1885 সালে তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছে, মানে উনি 6 বছর বেঁচে ছিলেন কংগ্রেস তৈরি হওয়ার পরে। তা কংগ্রেস সম্পর্কে তিনি কি কোনো মন্তব্য বা মনোভাব দেখিয়েছেন? আর দুই হচ্ছে যে 1857, তখন ওনার বয়স হচ্ছে 37। তো ওই সময়ে ভারতের স্বাধীনতার যুদ্ধ, প্রথম স্বাধীনতা যুদ্ধ, বা চলতি কথায় অনেকে বলেছেন সিপাহী বিদ্রোহ ঘটেছিল। তা সিপাহী বিদ্রোহতে হিন্দু মুসলমানের মিলিত শক্তি বিদ্রোহ করেছিল ব্রিটিশ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে। তো আবার কংগ্রেস, যেটা আমি প্রথমে বলছিলাম, কংগ্রেস একটা সেকুলার ন্যাশনালিজমকে তুলে ধরছিল, একটা সেকুলার লিবারেল, মানে ধর্মনিরপেক্ষ উদারনৈতিক একটা জাতীয়তাবাদের কথা বলতে শুরু করে দিয়েছিল। তো এই দুটো ঘটনা, একটা 1857 আর একটা 1885, এই দুটো সম্পর্কে কি বিদ্যাসাগরের কোনো কথা, বিশেষ করে এই ধর্মীয় প্রাসঙ্গিকতাকে মাথায় রেখে কি কিছু বলা যায়? হ্যাঁ, বল। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো। আচ্ছা, প্রথমত হচ্ছে বিদ্যাসাগর সম্পর্কে মূল্যায়ন করার ক্ষেত্রে সাধারণভাবে আমাদের মনে রাখা উচিত বা দরকার, সেটা হচ্ছে যে এক একটা মানুষের এক এক রকম চলন পথ থাকে, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের মেলে না। রামমোহন রায় তার আগের মানুষ হয়েও রাষ্ট্রনীতি নিয়ে, অর্থাৎ রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি, গলতি, সুবিধে অসুবিধে, কি হলে ভালো হয়, এইসব সম্পর্কে তিনি যত মাথা ঘামিয়েছিলেন, যেমন ধর্ম সম্পর্কেও ধর্মের কি জিনিস বাদ দিতে হবে, কি জিনিস গ্রহণ করতে হবে, যেমন মাথা ঘামিয়েছিলেন, বিদ্যাসাগর সেই পথেই যাননি। বিদ্যাসাগর সম্পূর্ণভাবে ধর্মকেও বাদ দিয়েছেন, রাজনীতিকেও তিনি বাদ দিয়েছেন। রাজনীতির ব্যাপার নিয়ে, রাষ্ট্রনীতির ব্যাপার নিয়ে তিনি সেভাবে কখনো মাথা ঘামাননি, সেটার মধ্যে ঢুকতেই চাননি। এটা হচ্ছে তার নিজস্ব মনোসংবিধান।
আর এই দুটো প্রসঙ্গে ছোট্ট দুটো কথা বলা যায়। 1857 সম্পর্কে একটা কথা বলা যায়, আর 1885 সম্পর্কেও আর একটা কথা বলা যায়, কংগ্রেস সম্পর্কে এবং সিপাহী মিউটিনি বা সিপাহী বিদ্রোহ সম্পর্কেও বলা যায়। বলা যায় এই যে বিদ্যাসাগর সম্পর্কে একটা অভিযোগ হচ্ছে, এই যে বিদ্যাসাগর যখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন সেই সময়ে আহত ইংরেজ সৈন্যদের, অর্থাৎ সিপাহী বিদ্রোহে আহত সৈন্যদের, ইংরেজ সৈন্যদের শুশ্রূষা করার জন্য হাসপাতাল করা বা রুগীদের থাকার জন্য সংস্কৃত কলেজকে গভর্নমেন্ট রিকুইজিশন করেছিল। এখন হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। হ্যাঁ, বিদ্যাসাগর কেন সংস্কৃত কলেজকে তিনি প্রিন্সিপাল হয়ে কেন ওই সৈন্যদের, আমাদের দেশীয় আন্দোলনকে দমন করার জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধে সৈন্যদের শুশ্রূষা করার জন্য তিনি কেন ছেড়ে দিয়েছিলেন? এটা একটা সাধারণ কাণ্ডজ্ঞানের ব্যাপার। সেটা হচ্ছে এই যে এখন যদি আমি একটা কলেজে চাকরি করতাম মফস্বলে, বিডিও একটা রিকুইজিশন লেটার পাঠিয়ে জঙ্গিপুর কলেজে মুর্শিদাবাদে সেই বিল্ডিংটাকে নিয়ে নিত 1 মাসের জন্য। কেন না, সেখানে ভোট হবে এবং সেখানে ইয়েরা, অর্থাৎ হোমগার্ডরা এসে থাকবে। অর্থাৎ একটা কলেজকে নিয়ে নিতে পারছে একজন বিডিও, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, একজন এসডিও, সাব ডিভিশনাল অফিসার, সরকারি অফিসার। কেন না, তার আইন আছে যে সে সেটা নিতে পারে। এখানে সরকারের একদম ছোট লাট বড় লাটের জায়গা থেকে কিন্তু রিকুইজিশনটা হচ্ছে। সেক্ষেত্রে বিদ্যাসাগরের ক্ষমতা, একজন সরকারি তিনি প্রিন্সিপাল মানে হচ্ছে সরকারের অধীনে চাকরি করছেন, সরকারের অধস্তন কর্মচারী হিসেবে সেখানে তো একটা লিমিটেশন আছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বিদ্যাসাগর এটার জন্য যেটা করেছিলেন সেটা হচ্ছে সংস্কৃত কলেজের মাস্টার মশাইরা, এই সংস্কৃত কলেজের ক্লাস কোথায় হবে তার অল্টারনেটিভ জায়গার ব্যবস্থা করার জন্য তিনি চিঠি লিখেছিলেন যে তুমি তো কলেজ রিকুইজিশন করে দিলে, এখন ক্লাসটা কোথায় হবে, ক্লাসের ব্যবস্থা করো, তুমি ভাড়া দাও, অন্য বাড়ি নাও। সেই বাড়ি নেওয়া হয়েছিল এবং সেই ভাড়া সরকার দিয়েছে। এই হচ্ছে একটা, এইটুকু সংবাদ শুধুমাত্র আমি বলতে পারি। আর কেউ কেউ গিয়েছিলেন ইয়ের কাছে, বিদ্যাসাগরের কাছে কংগ্রেসের সপক্ষে কথা বলার জন্য বা যোগ দেওয়ার জন্য। তখন নাকি বিদ্যাসাগর বলেছিলেন যে তোমাদের ওই আবেদন নিবেদনমূলক ওই যে সংগঠন, সেই সংগঠন শোনা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না। হ্যালো হ্যাঁ, শোনা হ্যালো। যাচ্ছে। আপনি একটু হ্যাঁ, কাইন্ডলি পুনরাবৃত্তি করুন। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ কংগ্রেসের আন্দোলন রবীন্দ্রনাথের ভাষায় রাজগদি ভাগাভাগি করার আন্দোলন, অর্থাৎ খানিকটা ক্ষমতা আমাদেরও যদি দেয় আর কি, সেই ভাগাভাগি করার একটা সংগঠনের জায়গাতেই ছিল। তখনও পর্যন্ত সর্বাত্মক জাতীয় আন্দোলনের তীক্ষ্ণতা তার মধ্যে আসেনি। বিদ্যাসাগর বিদ্যাসাগর প্রথমত খুবই অসুস্থ ছিলেন 1866 সালের পর থেকে। তিনি ক্রমাগত সেই অসুস্থতার মধ্যেও তিনি কাজ করেছেন, তার যা কাজ সেগুলো তিনি করে গেছেন। কিন্তু রাজনৈতিক আন্দোলনের মানসিকতাও তার ছিল না, তার মনোসংবিধানের সঙ্গে ওটা যেত না। আর যারা গিয়েছিল বিদ্যাসাগরকে বলার জন্য যে কংগ্রেসে যোগ দেওয়ার জন্য বা তার পক্ষে কিছু কথা বলার জন্য, তখন বিদ্যাসাগর বলেছেন যে তরোয়াল ধরতে পারলে আমি আছি, ওই রাজগদি ভাগাভাগি করা কিংবা ওই আবেদন নিবেদনমূলক এই এতে আমার কোনো আস্থা নেই, তোমরা আমার কাছে এসো না, এই বলে তাদের সরিয়ে দিয়েছেন, ভাগিয়ে দিয়েছেন আর কি। এইটুকুই। এ বিষয়ে আর আমার বলার মতো কোনো কথা নেই। অনেক ধন্যবাদ। আচ্ছা প্রকাশ, আর কোনো প্রশ্ন থাকলে বলো। প্রকাশ,
প্রকাশ চক্রবর্তী প্রশ্ন করেছেন, বর্তমান সময়ে বিদ্যাসাগর মহাশয় কতখানি প্রাসঙ্গিক? বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা, ধর্মের প্রসঙ্গে বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা নিয়ে তো দীর্ঘক্ষণ আমরা এতক্ষণ কথাবার্তার মধ্যে ছিলাম, কিন্তু তাছাড়াও বিদ্যাসাগরের অন্য প্রাসঙ্গিকতা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিকতা আছে। সেটা হচ্ছে এই, বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ এবং দক্ষিণবঙ্গের সহকারী বিদ্যালয় পরিদর্শক হিসেবে তিনি একটা শিক্ষা ব্যবস্থার একটা মডেল তৈরি করার চেষ্টা করেছিলেন। সেই মডেল শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা, অর্থাৎ বিদ্যালয় প্রতিষ্ঠিত করা, আর সেই বিদ্যালয়ে যারা পড়বে, সেই বিদ্যালয়ে যারা পড়াবেন, সেই শিক্ষক তৈরি করার প্রকল্প। নর্মাল স্কুল অর্থাৎ সংস্কৃত কলেজের সঙ্গে অ্যালায়েড, যেখানে অক্ষয় কুমার দত্ত কে প্রধান শিক্ষক করে তিনি নর্মাল স্কুল চালু করার চেষ্টা করেছিলেন। শিক্ষকদের তৈরি করার একটা প্রকল্প রচনা করেছিলেন। আর কারা শিক্ষক হবে? সংস্কৃত কলেজের ছাত্র, অর্থাৎ যারা প্রাগ্রসর ছাত্র বা হিন্দু কলেজের প্রাগ্রসর ছাত্র, তারা শিক্ষক হবে। সংস্কৃত কলেজের ছাত্ররা যাতে ওই ভার্নাকুলার এডুকেশন, অর্থাৎ মাতৃভাষার মাধ্যমে গ্রামে গ্রামে যে প্রত্যন্ত অঞ্চলে মফস্বলে যে বিদ্যালয় স্থাপন করা হচ্ছে, সেই বিদ্যালয়ের সিলেবাস কেমন হবে, কি পড়ানো হবে, তার বই বিদ্যাসাগর লিখেছিলেন বাংলায়। সেই বিদ্যালয়ের যে মাস্টারমশাই হবেন, সেই মাস্টারমশাইরা কি ধরনের মানুষ হতে হবে, তাদের মন কিভাবে, তাদের বিদ্যা কি ধরনের হবে, তিনি সংস্কৃত ভাষার ভিত্তি, তার সঙ্গে ইংরেজি ভাষার শিক্ষা এবং সংস্কার মুক্ত মন, এইরকম ধরনের শিক্ষকদের 6 মাসের জন্য ট্রেনিং দিয়ে বিদ্যালয়ে পাঠানো হবে, এই প্রকল্পটা তিনি রচনা করেছিলেন। তখন এডুকেশন ডিপার্টমেন্ট বলতে যা বোঝায় সেটা ছিল না। বিদ্যাসাগর সম্পূর্ণ স্বয়ংস্বতন্ত্র একটি শিক্ষা ব্যবস্থার মডেল তিনি তৈরি করেছিলেন। সংস্কৃত কলেজকে কেন্দ্র করে, ইঞ্জিন হাউস করে তিনি ওই শিক্ষা ব্যবস্থার প্রকল্প যে রচনা করেছিলেন, তাতে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, মাতৃভাষা পড়ানোর উপযুক্ত শিক্ষক, মাতৃভাষায় পড়ার জন্য উপযুক্ত বই, মাতৃভাষা পড়ানোর জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা, এইটার যে প্রকল্প, সেই প্রকল্পের সবচেয়ে তার কি ওয়ার্ড ছিল মাতৃভাষা। এখন যে শিক্ষা প্রকল্প চালু হচ্ছে, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা ক্রমশ চলে যাচ্ছি, সেটা হচ্ছে মাতৃভাষাকে দূরে সরিয়ে দিয়ে ইংরেজি কিংবা মাতৃভাষা ছাড়া অন্য ভাষাকে প্রধান ভাষা হিসেবে গ্রহণ করে সেটা পরিচালনা করার এবং সেটাকে নিয়ন্ত্রণ করার যে ব্যবস্থা, যেটা সেই ব্যবস্থাটা বিদ্যাসাগরের সময় মডেলটা ছিল এই, যে তিনি নিজে টাকা দিয়ে বিদ্যালয় স্থাপন করেছিলেন। এখন যারা বিদ্যালয় স্থাপন করে, তারা বিদ্যালয় থেকে টাকা উপার্জন করার জন্য স্থাপন করে, একদম বিপরীত মডেল। অর্থাৎ বিদ্যাসাগর বিদ্যালয় স্থাপন করছেন নিজের টাকা খরচ করে, দেশীয় মানুষদের জায়গা নিয়ে বাড়ি তৈরি করতে তাদের প্রণোদিত করে, দেশীয় ছাত্রদের সেখানে পাঠিয়ে এবং দেশীয় ভাষায় পড়াতে পারবে তার উপযুক্ত শিক্ষক তৈরি করে, দেশীয় ভাষায় ছাত্ররা পড়াশোনা করতে পারবে সেই স্কুল পাঠ্য বই লিখে, এটা তিনি তৈরি করেছিলেন। যে আমাদের দেশের
বাংলা ভাষা বাংলার যে শিক্ষার্থী তাদের শিক্ষার যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় সবচেয়ে বেশি গুরুত্ব তিনি দিচ্ছেন মাতৃভাষা এবং সরকারি উদ্যোগ, সাধারণ মানুষের উদ্যোগ, লাভজনক ব্যবস্থা হিসেবে নয়। এখন যেটা আসছে সেটা হচ্ছে বাংলা ছাড়া ইংরেজি মাধ্যমকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আর বাণিজ্যিক উদ্দেশ্যে পণ্য হিসেবে বিদ্যাকে ব্যবহার করার জন্য বিদ্যা প্রতিষ্ঠান স্থাপন করার প্রকল্পের মধ্যে আমরা ঢুকে পড়েছি। সরকারও তাতে মদত দিচ্ছে। বিদ্যাসাগরের প্রকল্প যা ছিল তার থেকে সম্পূর্ণ বিপরীত জায়গায় চলে যাচ্ছে এখনকার শিক্ষা ব্যবস্থার প্রকল্প। এই জন্য বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা এদিক থেকেও আছে। আর একটা দিক, প্রকাশ, শোনা যাচ্ছে না। বিদ্যাসাগর কি কোন রকম ধর্মকে বিশ্বাস করতেন? এর উত্তর আলোচনায় মনে হয় আমি দিতে পেরেছি। যদি সেটা স্পষ্ট না হয়ে থাকে, যদি এক কথায় শুনতে চান, আমি যতদূর জেনেছি এবং দেখেছি তার লেখাপত্র এবং তার জীবনাচরণের মধ্যে বিদ্যাসাগর কোনো ধর্মে বিশ্বাস করতেন না। স্যার আর কোনো মনে হয় প্রশ্ন নেই আজকে। এটাই শেষ প্রশ্ন ছিল। আমি অসংখ্য ধন্যবাদ জানাই শক্তি সাধন মুখোপাধ্যায় স্যারকে, এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য প্রফেসর প্রদীপ বাসু মহাশয়কে। আমি ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, যে সমস্ত গবেষক, ছাত্রছাত্রী, সবাইকে ধন্যবাদ জানাই। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমিও ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। শ্রোতা হিসেবে যারা এতক্ষণ পীড়িত হয়েছেন তাদের সকলকে সহানুভূতি জানাচ্ছি, প্রদীপ বসু মহাশয়কে, এবং যিনি অনুষ্ঠান সঞ্চালনা করলেন নেপথ্যে থেকে, এবং যারা শুনলেন তাদের সকলকে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, নমস্কার। আমিও সকলকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, আর সবাইকে সালাম জানাই, নমস্কার।